শীতের মধ্যরাত। রাস্তার হলদেটে আলোয় দোতলার জানলার শিশির ভেজা কাঁচের দুই পাশেই সৃষ্টি হয়েছে অদ্ভুত আলো আঁধারির খেলা। ঘরের ভেতরে বিছানার পাশে টেবিলের ওপর জ্বলছে একটা ল্যাম্প। অনুজ্জ্বল আলোয় ভেসে যাচ্ছে পুরো ঘর। দেওয়াল ঘড়িতে নিজের কক্ষপথে অবিরাম ঘুরে চলেছে 3টে কাঁটা, জানান দিচ্ছে এখন রাত 3:13। যদিও ঘড়ির দিকে তাকানোর সময় এটা নয়, কারণ এখন ঘরের একমাত্র বাসিন্দা বিছানায় লেপ মুড়ি দিয়ে পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। গভীর ঘুম। এই ঘুম ভাঙার লক্ষণ আপাতত নেই, কিন্তু হঠাৎই একটি বিকট শব্দ লোকটির ঘুমের ভেতর অবধি কাঁপিয়ে তুলল। ধড়মড় করে উঠে বসল। টেলিফোনের আওয়াজ। কিন্তু এত রাতে ল্যান্ডলাইনে ফোন করা মানুষটি কে? অফিসের কাজ ছাড়া ল্যান্ডলাইনে তো কেউ ফোন করে না। সেখানে এখন রাত 3টে বাজে। কথাটা ভাবতে ভাবতে টেলিফোনের রিসিভারটা কানের কাছে ধরল। ওপাশ থেকে ভেসে আসলো একটা কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বরে এমন কিছু একটা আছে যা লোকটিকে এই জানুয়ারির শীতেও উষ্ণ করে তুলল ধীরে ধীরে। বুকের ভেতরের হৃদযন্ত্রটা নিজের গতি বাড়িয়েছে। কপালে জমতে শুরু করেছে বিন্দু বিন্দু ঘাম। মিনিট খানেক একভাবে কানের কাছে টেলিফোনের রিসিভারটা ধরে রাখার পর রিসিভারের সামান্য ওজনটুকু আর বইতে পারল না থরথর করে কাঁপতে থাকা হাতটা। একটা সময় রিসিভারটা খসে পড়ল হাত থেকে। স্টোরি বাংলা। গল্পের নতুন ঠিকানা। আপনারা শুনছেন স্টোরি বাংলা, আর আজ শুনবেন স্টোরি বাংলার বিশেষ নিবেদন সজীব মাহমুদ নীলের লেখা অন্তরালে খুন। গল্প পাঠে রৌনক। গল্পের সূত্রধার আমি সৌরভ। শুরু হচ্ছে অন্তরালে খুন। মিস্টার গাঙ্গুলি আছেন? আছেন। আপনি কে? আগে নমস্কার, আমার নাম সৃজিত মুখার্জি। ভেতরে আসুন। সৃজিত মুখার্জি ভেতরে প্রবেশ করলেন। দরজা খুলে দেওয়া মাঝবয়সী লোকটি ওনাকে সোফা দেখিয়ে সিঁড়ি বেয়ে উঠে গেল উপরে। মিনিট খানেক পরে ফিরে এসে বলল, বাবু আসছেন, আপনি একটু বসুন। সৃজিত মুখার্জি নামের লোকটি মুখে কিছুই বললেন না, কেবল চাকরটির দিকে একবার তাকালেন, তারপর আবারও মাথা নিচু করে বসে থাকলেন, চোখ মুখ উদাস। বেশ কিছুদিন ধরে খাওয়া ঘুম কোনোটাই ঠিকমতো হয়নি, তারই প্রমাণ শুষ্ক চেহারায় বিদ্যমান। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মিনিট 5 পর একজন বছর 50-55 বয়সী লোক নেমে আসলেন সিঁড়ি বেয়ে। উজ্জ্বল চেহারা, উচ্চতায় প্রায় 6.5 ফুট, মাঝারি গড়নের কাঁচা পাকা চুলগুলো বেশ যত্ন করে আঁচড়ানো, ছোট করে কাটা গোঁফ, দাড়িগুলোও বেশ যত্ন সহকারে ছাঁটা। ভদ্রলোক খুব সম্ভবত এই মাত্র স্নান সেরে এসেছেন। মুহূর্তের মধ্যে একটা মিষ্টি গন্ধে ভরে উঠল পুরো ড্রয়িং রুম। সৃজিত মুখার্জি ততক্ষণে সোফা থেকে আবার উঠে দাঁড়িয়েছেন। বসুন বসুন সৃজিত বাবু, আপনি গতকাল ফোন করেছিলেন? আগে হ্যাঁ। বলুন কি নেবেন? চা, কফি? হ্যাঁ মানে চা। সোমনাথ, 2 কাপ চা। হ্যাঁ,
এইবার বলুন। এইবার সামনের সোফায় বসে থাকা সৃজিত মুখার্জি খানিক নড়ে চড়ে বসলেন। বললেন, আপনার নাম অনেক শুনেছি। আপনি তো একটা সময় গোয়েন্দা বিভাগে ছিলেন। গতকাল পশ্চিমবঙ্গ সরকারের সাথে আপনার একটা ছবি দেখছিলাম পত্রিকায়। সৌজন্যতার হাসি হাসেন পুলকিত কান্তি গাঙ্গুলি। দীর্ঘদিন ভারত সরকারের গোয়েন্দা বিভাগে থেকে এইটুকু প্রাপ্তি ওনার হয়েছে। হয়তো আরও কিছু প্রাপ্তি আসত, কিন্তু মন আর টিকল না। সময়ের আগেই ফিরে আসতে হলো সাধারণ মানুষের কাতারে। যদিও তিনি এইসব নিয়ে আর ভাবতে চান না, ভাবেননিও কখনো। যা গেছে সেই সব নিয়ে ভেবে লাভই বা কি? সৃজিত মুখার্জি আবার বললেন, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্যই এখানে এসেছি। টেলিফোনে নিজের পরিচয় তো দিয়েইছি, তাই এখন আর সেই সব বলে সময় নষ্ট করতে চাই না। আসলে হয়েছে কি, হঠাৎ চাকর সোমনাথ চায়ের ট্রে নিয়ে আসতে কথাবার্তায় খানিকটা ছেদ পড়ল। দুজনের দিকে 2টি কাপ এগিয়ে দিয়ে সোমনাথ চলে গেলে পিকে গাঙ্গুলি প্রশ্ন করলেন, এবার বলুন। আসলে খুবই সামান্য একটা বিষয় নিয়ে এসেছি আপনার কাছে। পুলিশের কাছে যাওয়া ঠিক হবে কি না আমি আমি মানে ঠিক বুঝতে পারছি না। যেহেতু পুলিশ এগিয়েছে, তার মানে বিষয়টা খুব একটা সাধারণ নয়। তাছাড়া আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি খুব দুশ্চিন্তার মধ্যে দিয়ে সময় পার করছেন। আপনি আপনি ঠিকই ধরেছেন মিস্টার গাঙ্গুলি। কয়েকদিন ধরে রাতে একদম ঘুমোতে পারছি না। সব সময় একটা দুশ্চিন্তা, হ্যাঁ মানে সব সময় একটা দুশ্চিন্তা আমাকে পেছন থেকে ধাওয়া করে বেড়াচ্ছে। যদিও এটাকে ঠিক দুশ্চিন্তা বলা চলে কিনা বুঝতে পারছি না। হতে পারে কেউ মজা করেই করছে কাজটা। কিন্তু কিন্তু তাই বলে রাত 3টের দিকে কেমন কেমন মজা। কিন্তু তাহলে আপনি ভুল জায়গায় এসেছেন। আপনার এখন থানায় গিয়ে একটা সাধারণ ডায়েরি করা উচিত। আর আপনি নিশ্চয়ই জানেন, আমি সম্পূর্ণভাবে আমার পেশা থেকে মুক্ত হয়েছি। তাই এই বিষয়ে আমার কোনো সাহায্য পাবেন বলে তো মনে হয় না। হ্যাঁ হ্যাঁ, দেখেছি পত্রিকায়। কিন্তু তবুও এসেছি আপনার কাছে, কারণ প্রথমেই পুলিশের কাছে যেতে ভরসা পাচ্ছি না। কোনো গোপন বিষয়? হ্যাঁ, সেটা বলতে পারেন। বেশ, আপনি যখন বলছেন তখন শুনবো। কিন্তু তার আগে বলুন, আপনি আমার থেকে ঠিক কেমন সাহায্য আশা করছেন? বেশি কিছু নয়, মানে সবটা শুনে আমার এখন কি করা উচিত যদি একটু বলে দিতেন। হ্যাঁ মানে তবে আমি খুব নিশ্চিন্ত হতাম। বেশ, বলুন। এইবার সৃজিত মুখার্জি যে দীর্ঘ ঘটনা বর্ণনা করলেন তা সংক্ষেপে এমন। সৃজিত মুখার্জি কলকাতা শহরে বেশ কয়েকটা নিজস্ব ব্যবসা আছে। নানান ধরনের ব্যবসা। প্রথমে তুলা, তারপর সেই তুলা থেকে তৈরি সুতো, এবং সেই সুতো থেকে তৈরি কাপড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের বস্ত্র তৈরি করে বাজারজাত করা, এমনকি শেয়ার বাজারেও সৃজিত মুখার্জি বেশ চেনা পরিচিত মুখ। প্রথম স্ত্রী মারা যান বছর 7 আগে। এরপর কয়েক বছর বিপত্নিক থেকে বছর 2 আগে অবশেষে কম বয়সী এক মহিলাকে বিয়ে করেন। প্রথম স্ত্রীর 1 মেয়ে 2 ছেলে থাকলেও দ্বিতীয় স্ত্রী এখনো পর্যন্ত সন্তানের মুখ দেখেননি। হয়তো সৃজিত মুখার্জি চাননি, নয়তো ভদ্রলোকের এখনো খুব একটা বয়স হয়নি। তবে চাইলে হয়তো চাকা ঘুরতে পারে। সকাল থেকে শুরু করে সন্ধ্যে 7টা পর্যন্ত ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকার পর তিনি বাড়ি ফিরে আসেন। যদিও এখন কাজটা বেশিরভাগই বড় ছেলে শুভ্র মুখার্জি সামলায়। এরপর তিনি পরিবারের সাথে সময় কাটান। পরিবার বলতে স্ত্রী আর বই পড়া, মাঝে মাঝে বাগানে হাঁটা ইত্যাদি। এর মধ্যে যদি অফিসের কোনো গুরুত্বপূর্ণ কাজ পড়ে তাহলে বাড়ির ল্যান্ডলাইনেই সেরে নেন। ল্যান্ডলাইনটা শুধু ব্যবহার করা হয় অফিসের কাজের জন্যেই, আর তাই সেটাকে বসানো হয়েছে সৃজিত মুখার্জির বিছানার পাশের টেবিলেই।
প্রথম স্ত্রীর মৃত্যুর পর সৃজিত মুখার্জির জীবন খানিকটা টালমাটাল হয়ে পড়েছিল ঠিকই, কিন্তু দ্বিতীয় স্ত্রী ঘরে আসার পর নিজেকে সামনে নিয়েছেন বেশ খানিকটা। কিন্তু কয়েকদিন থেকে শুরু হয় এক বিপত্তি। রাত 3টে বাজার কয়েক মিনিটের মধ্যেই আচমকাই বেজে ওঠে টেলিফোন। প্রথমবার টেলিফোন বাজছিল আজ থেকে প্রায় 15 দিন আগে। এরপর মাঝখানে কয়েকটা দিন আর ফোন আসেনি। পরের ফোন এসেছিল 3 দিন আগে। আর এরপর থেকে প্রতি রাতে ঠিক 3টের কিছু পরই টেলিফোনটা বেজে ওঠে। ফোন যে করে তাকে আপনি চেনেন? প্রশ্নটা শুনে খানিকটা থতমত খেয়ে গেলেন সৃজিত মুখার্জি। উদ্ভাসিত চোখের দৃষ্টিতে ভর করল একটা চঞ্চলতা, কিন্তু সেটা কেবল কয়েক সেকেন্ডের জন্য। না, কিন্তু লোকটি আমাকে খুব ভালোভাবে চেনে মিস্টার গাঙ্গুলি। আপনার মতো একজন লোকের বিষয়ে জানা খুব একটা কঠিন কাজ নয়। হয়তো সেখান থেকেই জেনেছে। না না মিস্টার গাঙ্গুলি, না। যদি তেমনটাই হতো তাহলে তো আমি আপনার কাছে আসতাম না। এইবার পিকে গাঙ্গুলির ভ্রুচোড়া খানিকটা সংকুচিত হয়ে আসলো। তীক্ষ্ণ শিকারীর দৃষ্টি ফেললেন সামনের সোফায় বসে থাকা ভদ্রলোকের ওপর। বললেন, তার মানে লোকটি আপনাকে বিরক্ত করার জন্য বা ভয় দেখানোর জন্য ফোন করে না, এর পেছনে অন্য কারণ আছে? প্রশ্নটা শুনে সৃজিত মুখার্জি কয়েক সেকেন্ড পিকে গাঙ্গুলির দিকে তাকিয়ে থাকলেন। তারপর ধীরে ধীরে নিচু করে নিলেন মাথা। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ, আর সেই কারণেই তো আপনার কাছে এসেছি। পিকে গাঙ্গুলি আর কোনো প্রশ্ন করলেন না, বরং পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতে করতে বললেন, আপনার সিগারেটে অভ্যেস আছে? না, ঠিক আছে। পিকে গাঙ্গুলি আর কিছুই বললেন না। লাইটার জ্বালিয়ে সিগারেট ধরিয়ে সোফায় এলিয়ে দিলেন শরীরটা। ঘরের ভেতরে মিষ্টি গন্ধটা ধীরে ধীরে মিলিয়ে গিয়ে সেই স্থান দখল করছে সিগারেটের পোড়া গন্ধ। সৃজিত মুখার্জি একটু সময় নিলেন, তারপর বললেন, দেখুন, আমাদের মতো ব্যবসায়ীরা একদিনে উপরে উঠতে পারে না। আমিও বহুদিন প্রচেষ্টা করার পর অবশেষে আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছি। ব্যবসার ক্ষেত্রে অনেক কিছুই আসে, আবার অনেক কিছুই চলে যায়। সবসময় নীতির কথা ভাবলে হয় না। যদিও ভেবেচিন্তে কাজ করাই উচিত। তো যাই হোক, এমন একটি কাজ আমিও করেছিলাম। সেটা কেউ জানতো? না না, অন্তত এতদিন ধরে সেটাই ভেবে আসছিলাম। কাউকে বলেননি? বলেছিলাম বড়মাকে। বড়মা আমার বিষয়ে সবটাই জানতো। আপনার প্রথম স্ত্রী? হ্যাঁ। তারপর বলুন। এইবার সৃজিত মুখার্জি অপরাধীর মতো মাথা নিচু করে যে ঘটনার বর্ণনা দিয়ে গেলেন তা এখানে তুলে দিলাম। বছর 30 আগে সৃজিত মুখার্জি যখন সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে কলকাতা শহরে পা দিয়েছিলেন, তখন ওনার অথই সাগরের মাঝখানে হাবুডুবু খাওয়ার মতো অবস্থা। নতুন শহর, সাথে নতুন মানুষ, কাজ নেই, খাবার নেই, এমনকি মাথা গোঁজবার ঠাঁইটুকুও নেই। পরমা দেবী গরিব ঘরের মেয়ে। দুঃখ, দুর্দশা আর ক্ষুধার কষ্ট তার কাছে নতুন নয়, কিন্তু আপাতত মাথা গোঁজবার মতো একটা ব্যবস্থা যে না হলেই নয়। এমন অবস্থায় পরিচয় হলো খোদাবক্স নামে এক তুলার কারখানার ঠিকাদারের সঙ্গে। খোদাবক্সের কাজ বাইরে থেকে নতুন নতুন শ্রমিক ধরে নিয়ে গিয়ে কারখানায় খাটিয়ে নেওয়া। যদিও সেটা বিনে পয়সায় নয়, তবে সেটা স্থায়ীও নয়। প্রথম পরিচয় একটা বেশ ভালো সম্পর্ক তৈরি হয় দুজনের মধ্যে। সৃজিত মুখার্জির অর্থ সম্পদ ছিল না ঠিকই, কিন্তু তিনি বিচক্ষণ মানুষ। বছর ঘুরতে না ঘুরতেই হাতে খানিকটা টাকা আসলো। বললেন, কতদিন আর এভাবে পরের কাজ করবে বলো তো? ভাবছি কাঁচা মালের ব্যবসা করলে কেমন হয়। এখন তো তুলোর দাম কম, যদি এই সময় কিছু কিনে রাখা যায় তাহলে।
সৃজিত মুখার্জির কথাটা যদিও বা মনে ধরল, কিন্তু এই কাজে ঝুঁকিটা বড্ড বেশি। এইসব কাঁচামালের দাম ওঠে নামে কারখানার মালিকদের হাতের ইশারায়। পরে যদি দাম না বাড়ে, দাম বাড়বে না এটা ভুল কথা, দাম বাড়বে, লাভও হবে, কিন্তু তার জন্য দরকার পুঁজি। আর শুধু পুঁজি থাকলেই হবে না, কাজটা এমনভাবে করতে হবে যেন বেশি দিন টাকা ফেলে রাখতে না হয়। আর সবচাইতে বড় রিস্ক এখানেই। সব পুঁজি যদি ব্যবসায় লেগে যায় আর যদি একবার লস হয়, তাহলে সবই শেষ। কিন্তু কিছু করতেই হবে, ঝুঁকি তো নিতেই হবে। তাছাড়া এতদিন ধরে খুব কাছ থেকে দেখছেন সৃজিত মুখার্জিকে, বেশ বিচক্ষণতার সাথেই সব কাজ করেন। খোদাবক্স রাজি হলেন, আর ফলাফলও পেলেন একেবারে হাতে নাতে। ৩,০০০ টাকার তুলা মাস ঘুরতে না ঘুরতেই দাঁড়ালো ৫,০০০-এ। তারপর আবারও, এরপর আর পিছনে ফিরে তাকাতে হলো না। ঠিকাদারি করতে করতে একটা কারখানায় হলো দুজনের। খোদাবক্স একা মানুষ, অন্যদিকে সৃজিত মুখার্জির ঘরে স্ত্রী তো বটেই, সেই সাথে জন্ম নিয়েছে পুত্র সন্তান। বেশ ভালোই চলছিল, কিন্তু হঠাৎই কারখানায় আগুন লাগলো। চোখের নিমেষেই পুড়ে ছাই হয়ে গেল তুলার এক একটা বস্তা। সৃজিত মুখার্জি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন কিভাবে একটা মানুষের সকল আশা, ভরসা, স্বপ্ন আর আগামীর ভবিষ্যৎ পুড়ে ছাই হয়ে যায়। সবেমাত্র আগামীর উজ্জ্বল স্বপ্ন দেখা সৃজিত মুখার্জির পায়ের নিচের মাটি সরে যেতে লাগলো। এমন সময় ভালো মন্দের বিচার করার বোধশক্তি থাকে না। সৃজিত মুখার্জিরও তাই হলো, আর তাতেই ঝোঁকের বশে একটা সিদ্ধান্ত নিলেন তিনি। কাজ কিছুই নয়, ব্যবসার সুবাদেই করাচির এক ব্যবসায়ীর সাথে পরিচয় ছিল। এবার সেখান থেকেই খবর আসলো কয়েকদিনের মধ্যেই বর্ডার ক্রস করতে যাচ্ছে একটি রেশমি সুতোয় তৈরি কাঁচামাল ভর্তি ট্রাক। দামও জলের মতো। একবার যদি সেটা নিজের হস্তগত করতে পারেন, তাহলে লাভের অংশটা বিশাল। অথচ খরচ একেবারেই কম, কিন্তু ঝুঁকিটা বেশি। খোদাবক্স প্রথমে একটু অমত করলেন ঠিকই, কিন্তু পরে সবটা ভেবে তিনিও রাজি হলেন। অবশেষে আসলো সেই নির্দিষ্ট সময়। মাল আসবে চোরাইভাবে, উপরে থাকবে আলু, পেঁয়াজ, মরিচ ইত্যাদি পণ্য, আর তার নিচে রেশমি সুতো। ট্রাক বর্ডার পার করে আসলে সেটাকে জায়গা মতো পৌঁছে দিলেই কাজ শেষ। সবটাই হবে পরিকল্পনা মাফিক, কিন্তু বিপত্তি ঘটল সেখানেই। ট্রাক বর্ডার পার করলো ঠিকই, কিন্তু চেকপোস্ট পার করতে পারল না। বর্ডার গার্ডের কাছে ধরা পড়লেন খোদাবক্স আর ড্রাইভার। কোনো মতে পালিয়ে আসলেন সৃজিত মুখার্জি। হয়তো চেষ্টা করলে খোদাবক্সকে ধরা পড়ার হাত থেকে বাঁচানো সম্ভব হতো, কিন্তু সে চেষ্টা করলেন না সৃজিত মুখার্জি। ঘরে স্ত্রী আর 2 মাসের বাচ্চা, পরিকল্পনা ব্যর্থ হলো। এরপর তিনি আর কলকাতায় থাকলেন না। স্ত্রী আর সন্তানকে নিয়ে চলে গেলেন করাচি। হাতে কিছুটা জমানো টাকা ছিল, এবার সেই টাকা দিয়ে শুরু করলেন রেশমের ব্যবসা। এর মধ্যে খোদাবক্সের খোঁজ করবার চেষ্টা করেছিলেন ঠিকই, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হলো। কয়েক বছর পর একদিন খবর পেলেন জেল হাজতেই খোদাবক্স মারা গেছেন। ততদিনে সৃজিত মুখার্জি আবার সবটা গুছিয়ে নিয়েছেন এবং ফিরে এসেছেন কলকাতায়। এর পরের ইতিহাস সবারই জানা। একজন ঠিকাদারের কাছ থেকে আজকের এই সৃজিত মুখার্জি হয়ে ওঠার গল্পটা একদিনের নয়। কিছুটা সরল পথে, কিছুটা জটিল পথে ধীরে ধীরে গড়ে উঠেছে আজকের এই সৃজিত মুখার্জি। পুরানো সেই সব দিনের কথা এক প্রকার ভুলতেই বসেছিলেন তিনি, কিন্তু হঠাৎ করে আসা টেলিফোনটা যেন আবারও সব কিছু লণ্ডভণ্ড করে দিল।
অথচ লোকটা পরিষ্কার করে কিছুই বলছে না। প্রতিবারই ফোন করার পর সৃজিত মুখার্জিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে গড় গড় করে বলে যায় পুরনো কোনো একটা ঘটনার কথা, যে ঘটনার একমাত্র সাক্ষী তিনি নিজেই, আর কেউ নয়। পরমা দেবী শূন্য থেকে ছিলেন পাশেই, তাই স্ত্রীকে কিছু কথা বললেও বেশিরভাগ কথাই গোপন রাখেন নিজের কাছে। তাছাড়াও স্ত্রীকে তিনি ভরসা করেন, আর সেই ভরসা থেকেই বলেছিলেন কথাগুলো। পরমা দেবী যদি সত্যিই কাউকে স্বামীর বিষয়ে বলেও থাকেন, তবুও তার মৃত্যু আজ 7 বছর পেরিয়েছে। এতদিন পর সেই সব ছাইচাপা আগুন আবারও ফুলকির আকার ধারণ করল কিভাবে? প্রথম জীবনের ক্লান্তিলগ্নে 2-1টা ভুল করলেও সবটাই এখন অতীত। আগের সৃজিত মুখার্জির সাথে আজকের সৃজিত মুখার্জির মধ্যে ফারাকটা আকাশ পাতাল। টাকা পয়সার অভাব তো নেই, সেই সাথে যুক্ত হয়েছে খ্যাতি, আর ভয়টা এখানেই। টাকা গেলে যাক, কিন্তু সম্মানটুকু থাক। সবটা শুনে পিকে গাঙ্গুলির ভ্রুজোড়া আবারও কুঁচকে গেল। দৃষ্টি সামনের সোফায় অপরাধীর মতো বসে থাকা লোকটির ওপর নিবদ্ধ। বললেন, যে জমানো টাকাগুলো নিয়ে করাচিতে গিয়েছিলেন সেগুলো আপনার? না, মানে টাকা খোদা বক্সেরই ছিল। ওনার কোনো আত্মীয় স্বজন ছিল? জানি না, এই বিষয়ে আমাকে সে কখনো কিছু বলেনি। তিনি যখন জেলে গিয়েছিলেন তখন আপনি ছাড়ানোর কোনো চেষ্টা করেননি? না, মানে তারপর আর কোনো খোঁজ পাইনি। আর একটা প্রশ্ন করব, যদিও অনেক দিন আগের ঘটনা, এতদিনে এইসব কেস পুলিশের খাতায় থাকে না। যদি না আপনার বলা ঘটনার বাইরেও কিছু না থাকে, ধরুন এখন বিষয়টা আবারও সবার সামনে আসলো, এতে কি আপনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? এতক্ষণে আবারও মাথা তুলে তাকালেন ভদ্রলোক। চেহারায় ফুটে উঠেছে দ্বিধা দ্বন্দ্বের এক যৌগিক সমন্বয়। হয়তো সামনে বসে থাকা লোকটিকে সত্যিটা বলা ঠিক হবে কি না সেটাই একবার বুঝে নেওয়ার চেষ্টা করলেন। অবশেষে বললেন, হ্যাঁ ছিল। সেটা কি? কথা ছিল গাড়িতে শুধুমাত্র আলু, পেঁয়াজ আর মরিচের সাথে আসবে রেশমি সুতো। কিন্তু তার মানে এসবের সাথে আরো কিছু ছিল, তাই তো? হ্যাঁ ছিল, ড্রাগস আর সেই সাথে কিছু অস্ত্র। আমরা আমরা জানেন, বুঝতে পারিনি, একদম বুঝতে পারিনি ওদের মূল উদ্দেশ্য আমাদের কাছে অবৈধভাবে রেশমের কাঁচা মাল পাঠানো নয়, বরং ওই আমাদের হাত দিয়ে পাঠাতে চেয়েছিল ড্রাগস আর অস্ত্র। এই খবরটা কোনোভাবে পৌঁছে গিয়েছিল চেকপোস্টের পুলিশের কাছে। হ্যাঁ, কিন্তু আমরা সে বিষয়ে কিছুই জানতাম না। আপনি বলছেন এই কথা কেউই জানে না 3 জন বাদে? তার মধ্যে 2 জন এখন আর নেই। এমনও তো হতে পারে যার কাছ থেকে আপনি সেগুলো কিনেছিলেন তিনিই পরে বলেছে কাউকে, কিংবা খোদাবক্স নামের লোকটি জেলখানায় থাকা অবস্থায় কাউকে বলেছেন। হতে পারে, কিন্তু আমি করাচিতে গিয়ে তার ঠিকানায় গিয়েছিলাম। দেখা হয়েছিল? না, সেই ঘটনার কয়েক মাস পর সে খুন হয়। ঠিক আছে, এখনো যেহেতু তেমন কিছুই ঘটেনি, তাই আপনি আপাতত নিশ্চিন্তেই থাকুন। তাছাড়া লোকটির উদ্দেশ্য যেহেতু এখনো পরিষ্কার বোঝা যাচ্ছে না, তাই চিন্তার কোনো কারণ দেখছি না। হতে পারে ধাপ্পা দিয়ে আপনাকে দুর্বল করতে চাইছে। কিন্তু মিস্টার গাঙ্গুলি, লোকটির আত্মবিশ্বাস দেখে চিন্তা না করে পারছি না। লোকটি এমনভাবে কথা বলছে যেন সে আমার ছায়া সঙ্গী ছিল। ড্রিঙ্কস নেন? হ্যাঁ নি, তবে ওই মাঝে মাঝে নিজের ঘরে বসেই। সেই সময় পাশে কেউ থাকে না? হ্যাঁ, মাঝে মাঝে স্নেহা থাকে। হতে পারে নেশার ঘরে। হতে পারে, আমার ঠিক মনে নেই। ঠিক আছে, আমার নম্বর তো রইলই। যদি আবারও লোকটা ফোন করে তাহলে আমাকে জানাবেন। তবে এই বিষয়ে আপনাকে কতটা সাহায্য করতে পারবো সেটা এখনই বলতে পারছি না।
তবুও কার্ডটা রাখুন, যদি কোনো কাজে লাগে। সৃজিত মুখার্জি উঠে পড়লেন, তারপর বেরিয়ে গেলেন। পুলকিত কান্তি বসেই থাকলেন, হাতে তখনও জ্বলছে সিগারেটের বাকি অংশ। সকালবেলা ঘুমটা তখনও ভাঙেনি পিকে গাঙ্গুলির। ইদানিং ঘুম ভাঙতে একটু দেরিই হয়। বালিশের পাশে ফোনটা কেঁপে চলেছে নিজ গতিতে। স্ক্রিনে ভাসছে একটা অচেনা নাম্বার। কলটা রিসিভ করলেন পিকে গাঙ্গুলি। হ্যালো। হ্যাঁ স্যার, আমি বালিগঞ্জ থানা থেকে ইন্সপেক্টর বিক্রম বলছি। নাম্বারটা চেনা না হলেও নামটা পরিচিত। সকাল সকাল ইন্সপেক্টর বিক্রম আদিত্যের কাছ থেকে ফোনটা পেয়ে খানিকটা অবাকই হলেন তিনি। হ্যাঁ বিক্রম, বলো। আপনার কার্ডটা আমরা পেয়েছি সৃজিত মুখার্জির শোবার ঘরের টেবিলের উপর থেকে। ও হ্যাঁ, ভদ্রলোক কয়েকদিন আগে আমার কাছে এসেছিলেন। উনি কি থানাতেও গিয়েছিলেন নাকি? না স্যার, উনি থানায় যাননি, আমাদেরকেই ওনার বাড়িতে আসতে হয়েছে। ভদ্রলোক আজ রাতে খুন হয়েছে। এই শেষের কথাটা শুনে চোয়াল খানিকটা ঝুলে গেল পিকে গাঙ্গুলির। বললেন, খুন? কিভাবে? বুকে 3বার ছুরি চালানো হয়েছে এবং শেষবার ছুরি চালিয়ে সেটাকে আর বের করা হয়নি, সেভাবেই রেখে গিয়েছে। টেবিলের উপর আপনার কার্ডটা দেখেই চিনতে পারলাম। আমরা এখানেই আছি। আপনি বললেন ভদ্রলোক আপনার সাথে দেখা করতে গিয়েছিল, আপনি কি একবার আসবেন? হ্যাঁ, আসছি। কলটা কেটে দিয়ে পিকে গাঙ্গুলি দ্রুত বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লেন। আধ ঘন্টা বাদে যখন ঘটনাস্থানে পৌঁছালেন, ততক্ষণে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ির চারপাশে লোকের ভিড় জমে গিয়েছে। 2 জন পুলিশ কনস্টেবল দাঁড়িয়ে আছে সদর দরজায়। পিকে গাঙ্গুলি এগিয়ে যেতেই কনস্টেবল দুটি চিনতে পেরে দরজা খুলে দিল। সৃজিত মুখার্জির ঘরটা দোতলায়। পুরো বাড়ির মতো ঘরের ভেতরেও আভিজাত্যের ছাপ স্পষ্ট। দামি খাটের উপর পড়ে আছে মৃতদেহটা। রক্তে ভিজে আবার শুকিয়ে গিয়েছে বিছানার চাদর। তবে রক্তের পরিমাণটা খুবই কম। ছুরিটা এখনো গাঁথা আছে বুকের ঠিক মাঝখানটায়। ঘরে কোনো হাতাহাতির চিহ্ন নেই। বিছানার চাদরও বেশ পরিপাটি, অর্থাৎ ছুরি চালানো হয়েছে ঘুমের ঘোরেই। ছুরিটা খুনি নিজের সাথে করে আনেনি, বরং এটাকে এতদিন কাগজ কাটার কাজে ব্যবহার করা হতো। পাশের ছোট্ট টেবিলে রাখা টেলিফোন, তারই পাশে একটা কাঁচের গ্লাস। পেট মোটা বোতলে এখনো অর্ধেকের বেশি পানীয় অবশিষ্ট। কিছু বুঝলেন? ভদ্রলোক রাতে ড্রিঙ্কস নিয়েছেন বোধহয়। উনি এই ঘরে একাই থাকতেন? হ্যাঁ, বাড়ির সকলেই নিচতলায়, কেবল মুখার্জি আর মিসেস মুখার্জি 2 তলায়। মিসেস মুখার্জির ঘর 2টি ঘরের পরে, বাকি ঘরগুলো আপাতত খালি। বাড়ির সকলের সাথে কথা হয়েছে? হ্যাঁ, কথা বলে নিয়েছি। কেউই কোনো আওয়াজ শুনতে পায়নি, এমনকি মিসেস মুখার্জিও নয়। ভদ্রলোক কি রাতে দরজা খুলে ঘুমোতেন? হ্যাঁ। রাতে শেষবার কে এসেছিল ঘরে? মিসেস মুখার্জি অনেকক্ষণ ছিলেন স্বামীর সাথে, তারপর রাত 10টার পর নিজের ঘরে চলে যান। এরপর এসেছিল চাকর বিনোদ, পুরনো চাকর। কর্তার যা প্রয়োজন তা সব কিছুই হাতের কাছে এনে দেওয়া তার একমাত্র কাজ। কিন্তু স্যার, একটা বিষয় ঠিক বুঝতে পারছি না। স্বাভাবিকভাবেই খুনি খুন করার পর প্রমাণ লুকিয়ে ফেলতে চায়, বিশেষ করে খুনের অস্ত্র। কিন্তু এখানে তার ব্যতিক্রম। খুনের অস্ত্র তো লুকোনোর চেষ্টা করা হয়নি, বরং সেটা এইভাবেই রেখে গিয়েছে। হয়তো ধরা পড়বার ভয় নেই। যাই হোক, এবার বলো, আমার থেকে কিছু জানার আছে কিনা? তেমন কিছুই না, কিন্তু আপনি বললেন কয়েকদিন আগে ভদ্রলোক আপনার সাথে দেখা করতে গিয়েছিল। এটার কারণ ঠিক বুঝতে পারছি না। এইবার পিকে গাঙ্গুলি মাঝরাতে সেই টেলিফোনের কথা বললেন। যদিও একবার ভেবেছিলেন সবটা বললে হয়তো পুলিশের কাজ করতে সুবিধা হবে,
কিন্তু খুনের সাথে যে সৃজিত মুখার্জির অতীত জীবনের কোনো সম্পর্ক আছে এটা এখনো পরিষ্কার নয়। তাই যে কথাটা ভদ্রলোক এতদিন গোপনে রেখেছিলেন সেটা আর পুলিশের কর্মকর্তার কাছে বলতে ইচ্ছে করল না। তবে যদি প্রয়োজন হয় তবে নিশ্চয়ই বলবেন। ইন্সপেক্টর বিক্রমাদিত্য সবটা শুনে বললেন, তাই নাকি? ভেবেছিলাম কাজটা বাড়ির ভেতরের কেউ করেছে, কিন্তু আপনার কথা শুনে তো নতুন করে ভাবতে হবে দেখছি। আচ্ছা ঠিক আছে, ফরেন্সিক টিমকে বলবে পুরো ঘর যেন ভালো করে পরীক্ষা করে, বিশেষ করে দরজা আর আলমারির হাতলগুলো। ঠিক আছে স্যার। পিকে গাঙ্গুলি আবারও একবার এগিয়ে গিয়ে বিছানায় চিৎ করে রাখা মৃতদেহটা দেখে নিলেন ভালো করে। 3টে আঘাতই করা হয়েছে বুকের একেবারে মাঝখানে। খুব সম্ভবত প্রথম আঘাতেই মৃত্যু, কিন্তু খুনি ঝুঁকি নিতে চায়নি। ঠিক আছে বিক্রম, তাহলে তদন্ত চালিয়ে যাও, আমি এখন আসি। পিকে গাঙ্গুলির এই কথাটা শুনে খানিকটা অবাক হয়ে ইন্সপেক্টর বিক্রম বললেন, সে কি, এখনই চলে যাবেন? ফরেন্সিক টিম এই এলো বলে। তাছাড়া ভদ্রলোক নিজে থেকে আপনার কাছে গিয়েছিল, সেই অনুযায়ী আপনি যদি... আরে সে কি কথা, আমি কি গোয়েন্দা নাকি পুলিশ? আর তাছাড়া কর্মজীবনে তো কম রক্তপাত দেখিনি। এখন আর এসব ভালো লাগে না। তাছাড়া আমি প্রাইভেট গোয়েন্দাও নই। যাই হোক, কাজ চালিয়ে যাও, এইসবে আমার আর আগ্রহ নেই, বুঝলে? চললাম। কথাগুলো বলেই পিকে গাঙ্গুলি হনহন করে বেরিয়ে গেলেন। ইন্সপেক্টর বিক্রমাদিত্য খানিকক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে থাকলেন একই স্থানে। তারপর এইবার ধীরে ধীরে তিনিও এগিয়ে গেলেন খোলা দরজার দিকে। বাইরে 2জন পুলিশ কনস্টেবল দাঁড়িয়ে আছে পাহারায়। বাড়ির সকল সদস্য নিজ নিজ ঘরে। বাড়ির বাইরে যাওয়ার অনুমতি আপাতত নেই। ঘরের বাইরে গিয়ে একবার আশপাশটা আর একবার চোখ বুলিয়ে নিলেন বিক্রমাদিত্য। বাড়ির চারদিকে উঁচু প্রাচীর, সেই প্রাচীর ডিঙিয়ে ভেতরে প্রবেশ করা অসম্ভব, যার অর্থ খুনি হয় বাড়ির কেউ, আর নয়তো কেউ খুনিকে ভেতরে আসতে সাহায্য করেছে। কিন্তু কে? সৃজিত মুখার্জির ছোট মেয়ের বিয়ে হয়েছে অল্প বয়সেই। সে এখন শ্বশুর বাড়িতে। নিচের একটা ঘরে ভদ্রলোকের বড় ছেলে শুভ্র মুখার্জির বাস। সদ্য বিবাহিত দম্পতি। সিঁড়ির কাছের ঘরে বাস করা ছোট ছেলে পার্থ মুখার্জি এখনো অবিবাহিত। কলেজ পাশ করে ভবঘুরে দিন কাটায়। সে এখনো সংসারের বেড়া জালে বাঁধা পড়েনি। দিনের বেশিরভাগ সময় বাইরে কাটায়, অনেক রাতে ফেরে। এক কথায় আসা যাওয়ার ঠিক নেই। এছাড়া বাড়ির চাকর, মালি এবং সেই সাথে ভদ্রলোক একজন বৃদ্ধা মহিলাকে এনে রেখেছেন নিজের বাড়িতে। এই বৃদ্ধার সাথে সৃজিত মুখার্জির সম্পর্কটা ঠিক কি সেটা সবারই অজানা। তাছাড়া কারো জানার আগ্রহ আছে বলেও মনে হয় না। বৃদ্ধা কথাবার্তা বিশেষ বলেন না, সারাদিন নিজের ঘরেই শুয়ে বসে থাকেন। কেবল সময় হলে কাজের মহিলা গিয়ে খাবার দিয়ে আসে। ভদ্রলোকের স্ত্রী থাকেন ওপরের তলায়। এই হলো বাড়ির নিয়মিত সদস্য। নিয়মিত বললাম কারণ এরা বাদেও বাড়িতে আরও 2জন ব্যক্তির আসা যাওয়া রয়েছে। তবে তারা মাঝে মাঝে আসে, 2-1 দিন থেকে আবার চলে যায়। এই 2জন হলো শশীকান্ত আর রমাকান্ত। সম্পর্কে সৃজিত মুখার্জির শালক, যাদের এই মুখার্জি বাড়িতে অগাধ প্রতিপত্তি। যদিও এই বিষয়ে ভদ্রলোকের ভ্রুক্ষেপ নেই এতটুকুও। তারা আসে, ইচ্ছে মতো কয়েকদিন থেকে আবার চলে যায়। সৃজিত মুখার্জির সাথে কথাবার্তা তো দূরের কথা, দেখাও হয় না খুব একটা। কেন জানি না ভদ্রলোক শালক দুটোকে ঠিক পছন্দ করেন না, আর সেটা স্ত্রীকেও বলা রয়েছে কড়াভাবেই। যদিও ভাইদের বিষয়ে স্বামীর এমন কড়া কথা স্নেহাদেবীর খুব সহজে হজম হলো না, কিন্তু কিছু বললেনও না। যদিও শ্যালক দুটি যে গত 1 মাস ধরে কোথায় উড়ে বেড়াচ্ছে সে খবর কেউ রাখে না। কেবল টাকার প্রয়োজন হলে দিদির কাছে ফোন যায়।
আর মিসেস মুখার্জি অগাধ দিলের মানুষ, ভাইয়ের আবদার কখনোই ফেরান না। কথাটা মিস্টার মুখার্জিও জানেন, কিন্তু কিছুই বলেন না। তাছাড়াও ওনার মতো এমন বয়স্ক লোককে বিয়ে করার পেছনে যে কেবলই ভালোবাসা নয়, স্বার্থ আছে, সেটা তিনিও বোঝেন। মিনিট 5 মধ্যে ফরেন্সিক টিম পৌঁছে গেল। ইন্সপেক্টর বিক্রমাদিত্য তাদেরকে সবটা বুঝিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলেন মিসেস মুখার্জির ঘরের দিকে। দরজা ভেতর থেকে আটকানো। মহিলার যেমন রূপ তেমনই উপচে পড়া যৌবন। শরীরের প্রতিটি মৃদুমন্থর ভাঁজ আড়াল করার বদলে মনে সর্বদাই আরও উন্মুক্ত করে রাখার বাসনা। আর তাতেই সৌন্দর্য আর লাবণ্য যেন ঠিকরে বেরিয়ে আসে। মোট কথায় চোখ ধাঁধানো সুন্দরী এই মিসেস মুখার্জি। স্বামীর মৃত্যুতে কিছুটা সংকুচিত হয়ে পড়েছেন ঠিকই, কিন্তু চোখের চাহনি এখনো জীবন্ত, আর সেই সাথে ততটাই প্রাণবন্ত। মহিলাকে প্রথমবার দেখে খানিকটা ঘাবড়েই গিয়েছিলেন ইন্সপেক্টর বিক্রমাদিত্য। একটা অস্বস্তি চেপে বসেছিল, আর সেটা চোখের আড়াল হয়নি মিসেস মুখার্জির। আর তাতেই ভেজা শান্ত 2 চোখের দৃষ্টি ঘুরে গিয়েছিল বিক্রমাদিত্যের দিকে। ওনার মনে হয়েছিল একেই বোধহয় বলে চোখের ইশারায় খুন। অথচ মহিলার এই দৃষ্টি ছিল বেশ স্বাভাবিক। মনে মনে প্রমাদ গুনছিল বিক্রমাদিত্য। এই দৃষ্টি যদি স্বাভাবিক হয়, তবে প্রণয়ের দৃষ্টি কতটা ভয়ঙ্কর। স্যার, চা। ওদের কাজ কত দূর? কাজ চলছে, তবে দেখে মনে হচ্ছে বেশ খানিকটা সময় লাগবে। ঠিক আছে, এখানকার কাজ যতক্ষণ না শেষ হবে ততক্ষণ কাউকে বাড়ির বাইরে যেতে দেবে না। ও হ্যাঁ, ভালো কথা, ভদ্রলোকের মেয়েকে খবর পাঠানো হয়েছে? না স্যার, লাইনে পাওয়া যায়নি, আমরা চেষ্টা করছি। ফরেন্সিক টিমের কাজ শেষ হতে দুপুর গড়িয়ে গেল। এরপর বডি পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দিয়ে ঘরটাকে সিল করে ইন্সপেক্টর বিক্রম নিচের একটি ঘরে আসলেন। এখন এই ঘরে বাড়ির সকলেই এসে উপস্থিত হয়েছে, একমাত্র সেই বৃদ্ধা বাদে। দুঃখিত, বাড়িতে একটা খুন হয়েছে, তাই একটু অসুবিধের মধ্যে পড়তে তো আপনাদের সকলকেই হবে। বাড়ির বাইরে যাওয়ার অনুমতি দিলাম ঠিকই, কিন্তু আপাতত কয়েকদিন আপনারা কেউই শহরের বাইরে যাবেন না। যদিও আগে থেকেই বলে রাখা ভালো, আপনাদের উপর কিন্তু সব সময় নজর রাখা হবে। আচ্ছা, কিছু কি বুঝতে পেরেছেন? আপাতত নয়, তবে রিপোর্ট আসলে হয়তো বা কিছু বোঝা যাবে। তবে আমাদের সন্দেহ কাজটা হয় বাড়ির ভেতরের কেউ সরাসরি করেছে, আর নয়তো খুনিকে সাহায্য করেছে। এইবার ঘরের ভেতরের সকলের চেহারা যেন ফ্যাকাশে হয়ে গেল। দৃষ্টি বিনিময় করলেন একে অপরের সাথে। সবার দৃষ্টিতেই অন্যের ওপর সন্দেহ। দেখুন, আপনার হয়তো কোথাও একটা ভুল হচ্ছে। বাড়িতে তো নতুন কেউই আসেনি, সবাই তো বেশ পুরনো লোক। হ্যাঁ, তবে এই শেষের কথাটা বলতে বলতে শুভ্র মুখার্জির দৃষ্টিটা খানিকটা ঘুরে গেল সেই দিকে যেদিকে এখন মিসেস মুখার্জি বসে আছেন। কি বলছো দাদা? মা? কেন? যে মহিলা টাকার জন্য বাপের বয়সী একজনকে বিয়ে করতে পারে, তার কাছে অসাধ্য কি? হ্যাঁ, আর তাছাড়াও দোতলায় তো তিনি ছাড়া আর কেউই থাকেন না। আরে কি সব বলছো আবোল তাবোল, এসব পরেও আলোচনা করা যাবে। শুভ্র মুখার্জি আর কথা বাড়ালেন না, কিন্তু এতক্ষণে যা বোঝার বুঝে গিয়েছেন বালিগঞ্জ থানার এই ইন্সপেক্টর। আর যা বুঝলেন তা হলো উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। অথচ একটু আগে কাউকেই সন্দেহের অবকাশ ছিল না এতটুকুও। যদিও এখনো নেই, কিন্তু এটা স্পষ্ট যে মিসেস মুখার্জিকে পছন্দ করেন না শুভ্র। হয়তো তার অন্যতম কারণ পিতার দ্বিতীয় বিবাহ। যদিও নারীর বয়স মরীচিকা, তবুও বিক্রমাদিত্য লক্ষ্য করলেন স্নেহা দেবীর বয়স শুভ্র মুখার্জির থেকে কমই হবে, আবার সমবয়সীও হতে পারে। ঘরের সবাই যখন নীরবে দীর্ঘশ্বাস ফেলছিল, ঠিক তখনই প্রথম কথাটা বললেন মিসেস মুখার্জি। ওদের কথায় কিছু মনে করবেন না ইন্সপেক্টর।
আপনার তদন্তের জন্য যতটুকু প্রয়োজন করুন। আমার শরীরটা ভালো লাগছে না। যদি আরও কিছু জানার থাকে তাহলে আমার ঘরে আসবেন। কথাটা বলে কোনো অনুমতির তোয়াক্কা না করেই উঠে দাঁড়ালেন। তারপর বেরিয়ে গেলেন ঘর থেকে। ইন্সপেক্টর বিক্রমাদিত্য উঠে পড়লেন, সাথে বাকিরাও। এক এক করে বেরিয়ে গেল বাকিরাও। কেবল দাঁড়িয়ে থাকল বিক্রম আদিত্য আর পার্থ মুখার্জি। দেখে মনে হলো সে কিছু একটা বলতে চায় এই থানার বড়বাবুকে, যা সবার সামনে বলতে সাহস হয়নি কিংবা বলাটা উচিত বলে মনে করেননি। এইবার সবাই চলে যেতেই সে এগিয়ে আসলো, বলল, আপনার কি মনে হয় বাবাকে এই বাড়ির কেউ খুন করেছে? খুন না করলেও সাহায্য করেছে। কিন্তু কে করবে? বাড়িতে দাদা, বৌদি, মা আর আমি ছাড়া আছেই বা কে? কাজের লোক আছে, পিসিও আছে, মালি থাকে, দারোয়ানও থাকে, কিন্তু এদেরকে তো আমি সেই ছোটবেলা থেকে দেখে আসছি। বাড়িতে নতুন মানুষ বলতে মা আর বৌদি। বাবা দ্বিতীয় বিয়ে করেছেন 2 বছর হলো, আর দাদা গত মাসে। এছাড়া বাড়িতে মায়ের 2 ভাই আসে, কিছুদিন থাকে আবার চলে যায়। যদিও আমার সাথে সদ্ভাব নেই, আমি ওদের এড়িয়েই চলি। তোমার বাবার দ্বিতীয় বিয়েকে তাহলে মেনে নিয়েছ? হ্যাঁ, না মানলেও তো কিছু বদলে যাবে না। তবে দাদা মেনে নিতে পারেনি। স্নেহা দেবী তোমাকে ভালোবাসেন? বাসেন। তুমি বললে স্নেহা দেবীর 2 ভাইকে এড়িয়ে চলো, এর পিছনে কারণ আছে কি? হ্যাঁ আছে, বেশ কিছু কারণ আছে। তাছাড়া আমি দেখেছি যে একজনের কাছে সবসময় একটা বন্দুক থাকে। এটা নিয়ে মায়ের সাথে একবার কথা কাটাকাটিও হয়েছিল। আমি দরজার আড়াল থেকে শুনেছি। ওদের কথা হলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতে হয়, নিরাপত্তার জন্য রেখেছে, আর ওটা নাকি লাইসেন্সও আছে। ঠিক আছে, তুমি এখন যাও। পার্থ চলে গেল। ইন্সপেক্টর বিক্রমাদিত্য কয়েক সেকেন্ড দাঁড়িয়ে কিছু একটা ভাবলেন, তারপর তিনিও বেরিয়ে গেলেন। রিপোর্ট আসলো পরের দিন সকালে। রিপোর্টটা হাতে নিয়ে ইন্সপেক্টর বিক্রমাদিত্য বসে থাকলেন বেশ কিছুক্ষণ। রিপোর্টে লেখা সৃজিত মুখার্জির মৃত্যুর কারণ ছুরির আঘাতে নয়, হার্ট অ্যাট্যাক। অর্থাৎ মৃত্যুর পর খুনি ছুরির আঘাত করেছে, যার অর্থ এই, খুনি হয়তো জানতো না ভদ্রলোক মারা গিয়েছেন আগেই, আর না জেনেই পর 3 বার ছুরি দিয়ে আঘাত করে। আর এই কারণেই বিছানায় ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই। ফরেন্সিক রিপোর্টে লেখা ঘরের ভেতরে বেশ কিছু আঙুলের ছাপ আছে। যেহেতু ঘরে প্রবেশের অধিকার ছিল সবারই, তাই আঙুলের ছাপ থাকা অস্বাভাবিক নয়। রিপোর্টগুলো আরও কয়েকবার ভালো করে দেখার পর টেবিলের ওপরে মোবাইলটা তুলে নিয়ে একটা নম্বরে ডায়াল করলেন ইন্সপেক্টর বিক্রমাদিত্য। ওপাশ থেকে ভেসে আসলো, হ্যাঁ বিক্রম, বলো। সৃজিতবাবুর রিপোর্ট হাতে পেলাম এই মাত্র, তাই ভাবলাম আপনাকে একবার জানাই। মৃত্যুর কারণ কি? হার্ট অ্যাটাক? আপনি জানতেন? অনুমান করেছিলাম। ভালো করে লক্ষ্য করলে দেখবে ভদ্রলোকের মুখটা খানিকটা বেঁকে গিয়েছিল মৃত্যুর পর। এমনটা ছুরির আঘাতের তীব্র যন্ত্রণাতেও হয়, কিন্তু এতে বিছানায় খানিকটা ছাপ থাকতো, সেটা নেই। আর তাছাড়া শরীর থেকে রক্ত খুব বেশি বের হয়নি, যার অর্থ মৃত্যুটা আগেই হয়েছে। তা ঠিক, কিন্তু স্যার কেসটা যে আরও জটিল হয়ে গেল। ঘর থেকে পাওয়া সব ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে দেখেছি, বাড়ির প্রতিটা মানুষের সাথে মিলে গিয়েছে, এমনকি দারোয়ানের আঙুলের ছাপের সাথেও। ছুরিতে কোনো আঙুলের ছাপ? না স্যার। আর সৃজিতবাবু যে বৃদ্ধা মহিলাকে আশ্রয় দিয়েছিলেন, ওনার সাথে মিলেছে? না, উনি খুব বেশি হাঁটাচলা করতে পারেন না, সিঁড়ি ভেঙে ওপরে উঠতে পারেন না। একমাত্র এই বৃদ্ধারই আঙুলের ছাপ নেই। তাহলে এখন পরের পদক্ষেপ কি? সেটাই তো বুঝতে পারছি না।
ভাবছি বৃদ্ধার সম্পর্কে একটু খোঁজ খবর নেব, দেখি যদি কোনো পথ খুঁজে পাই। কি ছেলে মানুষের মতো কথা বলছো বিক্রম? একজন বৃদ্ধা যে কিনা নিজেই সৃজিত মুখার্জির আশ্রয়ে ছিল, তার উপর কাটাচ্ছেন জীবনের শেষ সময়। তিনি কেন নিজের পায়ে নিজে কুড়ুল মারবেন? এক কাজ করো, বাড়ির লোকজনের সাথে আর একটু ভালো করে কথা বলো, আর সেটাও আলাদা আলাদা। ইন্সপেক্টর বিক্রম পি.কে. গাঙ্গুলির পরামর্শ অনুযায়ী আর একবার কথা বললেন সবার সাথে। প্রথমেই কথা বললেন স্নেহা দেবীর সাথে। ভদ্রমহিলা এরই মধ্যে নিজেকে সামলে নিয়েছেন বেশ খানিকটা। চেহারা থেকে শোকের ছায়া মুছে গিয়ে ফিরে এসেছে লাবণ্য। দেখুন, আমি আগেও যা বলেছি এখনো তাই বলছি। সন্ধ্যার পর থেকে আমি সৃজিতের সঙ্গেই ছিলাম। এর মধ্যে বিনোদ এসে একবার জল রেখে গিয়েছিল। রাত 10টা নাগাদ আমি আমার নিজের ঘরে চলে আসি। এরপর কি হয়েছে আমি জানি না। ওনার মৃত্যু কিভাবে হয়েছে জানেন? এটা তো সবাই জানে। ভুল জানে মিসেস মুখার্জি। সৃজিত বাবুর বুকে ছুরি চালানোর আগেই তিনি মারা গিয়েছিলেন, সেটাও হার্ট অ্যাটাকে। এইবার স্নেহা দেবীর দুই চোখ একবার ঘুরে গেল বিক্রমাদিত্যের দিকে। অবাক আর বিস্ময়ে দুই চোখের মণি ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। বিক্রমাদিত্য সময় দিলেন না, বললেন, আপনি ঘুমিয়েছিলেন কটা নাগাদ? হবে ওই 11টা নাগাদ, ঘড়ি দেখিনি। আপনি যখন ঘর থেকে বেরিয়ে আসেন তখন কি দরজা ভেজিয়ে দিয়ে এসেছিলেন? হ্যাঁ। তাহলে এরপর যদি কেউ ঘরে ঢুকতে চায় তাহলে দরজা খুলে ঢুকতে হয়েছিল নিশ্চয়ই। হতে পারে। হতে পারে নয় স্নেহা দেবী, হয়েছিল। কারণ দরজা না খুললে কেউ ভেতরে প্রবেশ করতে পারবে না। হয়তো। কিন্তু এখানেই একটা খটকা লাগছে। রিপোর্ট বলছে ওনার মৃত্যুর সময় 10:30 থেকে 11টার মধ্যে। তার মানে এর মধ্যে ঘরের মধ্যে কেউ প্রবেশ করেছিল, আর আপনি বলছেন দরজা খোলার শব্দ পাননি। না, কিন্তু আমার তদন্ত তো বলছে সেই শব্দ আপনার শোনার কথা। কারণ সৃজিত বাবুর দরজা বাইরে থেকে খুললে একটা শব্দ হয়, সেটা এই রুম থেকে খুব ভালোভাবে শোনা যায়, এবং দরজা বন্ধ থাকলেও। এইবার স্নেহাদেবী খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লেন। ঠোঁট দুটো কাঁপছে, একটা হাত আর একটা হাতের ওপর পিষ্ট হচ্ছে। বললেন, হয়তো তার আগেই ঘুমিয়ে পড়েছি। বললাম তো ঘড়ি দেখিনি। মিসেস মুখার্জি যদিও সাবলীলভাবেই কথাটা বললেন, কিন্তু উত্তরটা খুব একটা পছন্দ হলো না ইন্সপেক্টর বিক্রমাদিত্যের। এই প্রথম ওনার মনে হলো ভদ্রমহিলা কিছু একটা লুকাচ্ছেন, কিন্তু সে বিষয়ে তিনি কিছুই বললেন না। ঠিক আছে, আজ তাহলে উঠি। মিসেস মুখার্জি কিন্তু প্রত্যুত্তরে কিছুই বললেন না, বসে থাকলেন একভাবে। চেহারাটা ধীরে ধীরে বদলে যাচ্ছে, আর সেখানেই জমা হচ্ছে বিন্দু বিন্দু ভয়। মুখটাও বোধহয় খানিকটা শুকিয়েই গেল। মিসেস মুখার্জির ঘর থেকে বেরিয়ে ইন্সপেক্টর বিক্রম আসলেন পার্থ মুখার্জির ঘরে। বেশ গোছানো ছিমছাম ঘর। ঘরের প্রতিটা জিনিস রাখা আছে খুব মেপে মানানসইভাবে। প্রথমে ঢুকলে মনেই হয় না যে এইটা কোনো ব্যাচেলার অবিবাহিত যুবকের ঘর, অর্থাৎ এই ঘরে সে ছাড়াও আরও একজনের কর্তৃত্ব চলে, আর সে একজন নারী। আর একবার বিরক্ত করতে চলে আসলাম। কোথাও বেরোচ্ছ নাকি? আয়নার সামনে দাঁড়িয়ে চুলে বেশ শৌখিন ভাঁজ তুলছিল পার্থ। হঠাৎ দরজার দিক থেকে কণ্ঠটা ভেসে আসতেই খানিকটা চমকে পিছন ফিরে তাকালো। মুখে একটা হাসি ফুটে উঠল ঠিকই, কিন্তু সেই হাসিতে প্রাণ নেই। এমন অসময়ে পুলিশের এই বড়বাবুর আগমন যে সে খুব ভালোভাবে নেয়নি, বরং খানিকটা বিরক্ত হয়েছে, সেটা ফুটে উঠল সেই শুকনো হাসিতেই। আসুন আসুন স্যার। হ্যাঁ, আসলে একটু বের হচ্ছিলাম আর কি। তবে ভয় নেই, শহরের বাইরে যাচ্ছি না।
স্নেহা দেবীর সাথে কথা বলতে এসেছিলাম, ফিরেই যাচ্ছিলাম, কিন্তু ভাবলাম তোমার সাথে একটু কথা বলে যাই। ও আচ্ছা। ইন্সপেক্টর বিক্রমাদিত্য ঘুরে ঘুরে ঘরটা দেখতে লাগলেন। দামি আসবাবে ঠাসা ঘর, খাটের পাশে বেশ মাপ করে রাখা একটা বুকশেলফ, তাকে তাকে সাজানো বিভিন্ন ধরনের বই, টেবিলের ওপরে একটা ল্যাম্প, ঠিক তার সামনে একটা বই। বইটা হাতে তুলে নিলেন বিক্রমাদিত্য। প্রাচীন ইতিহাসের বই, বেশ মোটা। পার্থের বুকমার্ক আটকানো আছে 347 নম্বর পৃষ্ঠায়। রাত জেগে বই পড়ার অভ্যাস আছে দেখছি। হ্যাঁ, ওই একটু আধটু। আচ্ছা, তুমি ঘুমাও কখন? কেন বলুন তো? এমনিই জানতে চাইলাম, বলো। ঠিক নেই, কোনো দিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, আবার কখনো কখনো রাত হয়। যেদিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো সেদিন কটা বাজে? ওই 11টা, 11:30। তাহলে তোমার থেকে কিছু জানা যাবে। আচ্ছা, তোমার ঘরটা তো সিঁড়ির একেবারে পাশে। রাতে উপরে কিংবা নিচে নামলে সে আওয়াজ এই ঘর থেকে শোনা যায় নিশ্চয়ই? হ্যাঁ যায়, তবে খুব অল্প। সেই দিন 11টার পর কেউ উপরে গিয়েছিল? হ্যাঁ, দাদা একবার গিয়েছিল, ওই 10:30 নাগাদ, কিন্তু একটু পরেই ফিরে আসে। আমার সাথে দেখাও হয়েছিল। আমি তখন বাইরে হাঁটাহাঁটি করছিলাম, এই দরজার সামনেই। একটু পর বলতে কত পর? এই ধরুন না, মিনিট 5। কেন বলুন তো? এমনি। আচ্ছা, উপর থেকে কোনো শব্দ পাওনি? না। দরজা খোলারও না? এইবার পার্থ মুখার্জির মুখটা কেমন যেন ভাবলেশীন হয়ে গেল, যার অর্থ সে দরজা খোলার শব্দ পায়নি, কিন্তু পার্থের কথা অনুযায়ী সে জেগেছিল এবং ঘরের বাইরে দাঁড়িয়েছিল। ঠিক আছে, তুমি কোথায় যেন যাচ্ছিলে, যাও। শুভ্র মুখার্জিকে কিন্তু বাড়িতে পাওয়া গেল না। স্বামী কোথায় গিয়েছে এবং কখন ফিরবেন সে খবর সুরভি দেবী দিতে পারলেন না। তবে কথা বলতে গিয়ে একটা বিষয় নিশ্চিত হওয়া গেল, আর সেটা হলো পার্থ মিথ্যে বলছে না। শুভ্র মুখার্জি একবার নয়, বাইরে গিয়েছিল 2 বার, যদিও 10 মিনিটের বেশি থাকেননি। বিক্রমাদিত্য ফিরে আসলেন দারোয়ানের কাছে। থানার বড়বাবুকে দেখে দারোয়ান শম্ভুনাথ তড়িঘড়ি করে গেটের সাথে লাগানো ছোট্ট ঘর থেকে বেরিয়ে আসলেন। আমাকে দেখে যেমন ছুটে আসলেন তেমনটা কি সবার ক্ষেত্রেই করেন? প্রশ্নটা শুনে খানিকটা থতমত খেয়ে গেলেন শম্ভুনাথ। বিক্রমাদিত্য যে এমন সরাসরি প্রশ্ন করবেন সেটা বোধহয় তিনি বুঝতেই পারেননি, আর বুঝতে না পেরে কোনো প্রস্তুতিও ছিল না। বললেন, আগে আগে মানে সব সময় তো নয়। সাহেব যেদিন খুন হয় সেদিন বাড়িতে বাইরের কেউ এসেছিল? বাইরের কেউ? মানে দাঁড়ান সাহেব, আমি খাতাটা একবার দেখে বলছি আপনাকে। ও খাতা আগেও দেখেছি, কিছুই লেখা নেই। এন্ট্রি ছাড়া কেউ এসেছিল নাকি সেটা জিজ্ঞাসা করছি। প্রশ্নটা শুনেই শম্ভুনাথ একবার বিক্রমাদিত্যের মাথার ওপর দিয়ে সামনের দিকে তাকালেন বললে ভুল হবে, বলা ভালো শান্ত দৃষ্টিটা চট করে ঘুরে গিয়ে আবারও স্থির হয়ে গেল, যার অর্থ কিছু একটা লুকানোর চেষ্টা করছে এই পুরানো ভৃত্য। না সাহেব। ও তাই? কিন্তু স্নেহা দেবী যে বললেন। যাই হোক, থানায় ডেকে পাঠালে একবার আসবেন, কথা আছে। কথাটা শুনেই শম্ভুনাথের মুখটা পুরো বেলুনের মতো চুপসে গেল, ভয়ে হাত পা কাঁপছে। বললেন, ক্ষমা করবেন সাহেব, আমি 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 গরিব মানুষ। দেখুন, আমি মালিকের চাকর, তিনি যা হুকুম করবেন তাই তো আমাকে মানতে হবে। আমার কি দোষ বলুন এখানে? বলে ফেলুন। মানে দেখুন, মেম সাহেবের 2 ভাই মাঝে মাঝে আসে। সাহেব সাহেব তাদের একদম পছন্দ করতেন না, তাই তাই মেম সাহেব আমাকে বলে দিয়েছিলেন তাদের নাম যেন খাতায় আমি একদম না লিখি। আর কে? কি বলবো, ছোট সাহেবের সাথে একটি মেয়ে আসে, নাম রুক্মিণী। এটা বড় সাহেব জানে না,
তবে দাদাবাবু জানে, মেম সাহেবও জানেন। এইবার বিক্রমাদিত্য বুঝতে পারলেন পার্থের ঘরে যে নারীর কর্তৃত্ব চলে সে হলো এই রুক্মিণী। বিষয়টা এড়িয়ে গেলেন ইন্সপেক্টর বিক্রম। বললেন, যেদিন আপনার সাহেবের খুন হয় সেই দিন আপনার সাহেবের 2 শালক এসেছিল? হ্যাঁ সাহেব, এসেছিল, তবে একজন বিকেলে, ওই সন্ধ্যের আগেই চলে গিয়েছিল। আর আসেনি? আগে মানে আসলে পুরো কথাটা শেষ হলো না, তার আগেই দরজার বাইরে একটা গাড়ির হর্ন বেজে উঠল। শম্ভুনাথ ছুটে গিয়ে বড় গেটটা খুলে দিলেন, আর দিতেই একটা সাদা গাড়ি ভেতরে ঢুকলো। গাড়ির চালকের সিটে বসে আছেন শুভ্র মুখার্জি নিজে, এছাড়া ভেতরে আর কেউই নেই। গাড়িটা পার্কিং সাইটে দাঁড়ালো। বিক্রমাদিত্য এগিয়ে গেলেন 1 পা 2 পা করে। ফিরেই যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে কথা হবে না, কিন্তু কি ভাগ্য দেখুন তো, দেখা হয়েই গেল। ইন্সপেক্টর বিক্রমাদিত্যের রসিকতার জবাবটা একইভাবে দিলেন শুভ্র মুখার্জি। আপনাদের আবার ভাগ্যের প্রয়োজন হয় নাকি? তেমন দরকার পড়লে থানায় ডেকে নেবেন। তা ঠিক, কিন্তু এতে ভদ্রলোকের মান যায়। বসে কথা বলা যাক। দুইজনেই গিয়ে বসার ঘরে বসলেন। বলুন এবার কি জানতে চান? বলবো, কিন্তু তার আগে আপনাকে একটা কথা জানিয়ে রাখতে চাই, আর সেটা হলো আপনার বাবার মৃত্যু কিন্তু ছুরির আঘাতে হয়নি, হয়েছে হার্ট অ্যাটাকে। কথাটা শুনেই শুভ্র মুখার্জির ক্লান্ত মেরুদণ্ডটা যেন চঞ্চল হয়ে উঠল। দৃষ্টি ঘুরে গেল বিক্রমাদিত্যের দিকে। সেই দৃষ্টিতে খেলা করছে বিভিন্ন বিশ্লেষণ। হোয়াট? হার্ট অ্যাটাক? হ্যাঁ, আপনার ছোট ভাই বলছিল আপনি 10:30 নাগাদ সৃজিত বাবুর সাথে দেখা করতে গিয়েছিলেন। এটা কি সত্যি? হ্যাঁ, গিয়েছিলাম। দেখুন, বাবার বয়স হয়েছিল, তাই ব্যবসার যাবতীয় দায়িত্ব আমাকেই সামলাতে হতো, আর সেই বিষয়ে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু আপনার ভাই বলছে উপরের কোনো দরজা খোলার শব্দ পায়নি। এটা কিভাবে হলো? তা তো ঠিক জানি না। সে তো আমরাও জানি না শুভ্রবাবু, জানতে হবে। উপরের তলায় থাকেন 2টি মাত্র মানুষ, 1 আপনার বাবা আর 2 আপনার সৎ মা। যদিও যতটুকু বুঝলাম আপনি এই বিয়ে মেনে নেননি। হ্যাঁ, তো আমার বাড়ি, আমি যেখানে ইচ্ছে যাব, এতে কি আপনার কোনো অসুবিধে আছে? না, নেই, একেবারেই নেই, কিন্তু প্রশ্ন তো জাগেই। যাকে আপনি কখনোই মেনে নেননি তার ঘরে এত রাতে ঠিক কোন কাজের জন্য গিয়েছিলেন? এইবার শুভ্র মুখার্জির শান্ত মুখটা ভরে উঠল বিরক্তিতে। পুরো শরীর যেন কাঁপছে থরথর করে। বললেন, দেখুন, এইসব আমাদের পারিবারিক ব্যাপার। আপনারা বাবার মৃত্যুর ইনভেস্টিগেশন করছেন, ওটাই মন দিয়ে করুন, কেমন? সেটাই তো করছি, বলুন। আসলে কথাটা শেষ করতে পারলেন না শুভ্র মুখার্জি। তার আগেই বেজে উঠল বিক্রমাদিত্যের মোবাইলটা। দুঃখিত শুভ্রবাবু, একটা গুরুত্বপূর্ণ ফোন। হ্যাঁ অনুজ, বলো। খোঁজ নিয়েছো? ও তাই নাকি? না না না, আর কিছু করতে হবে না। তুমি থানায় রিপোর্টটা তৈরি করো, আমি একটু পরে আসছি। হ্যাঁ, তিনি আমার সামনেই বসে আছেন। ঠিক আছে, রাখছি। লাইনটা কেটে দিয়ে আবারও মোবাইলটা পকেটে ঢুকিয়ে রাখতে রাখতে বললেন, হ্যাঁ, এবার বলুন কেন গিয়েছিলেন? কুশল বিনিময়ের জন্য তো নিশ্চয়ই নয়, কারণ যে নারী টাকার জন্য নিজের রূপ বদলে নেয় তার সাথে কুশল কথাবার্তা আসেও না। কিছু মনে করবেন না শুভ্রবাবু, আপনার অনুমতি ছাড়াই একটু খবর নিতে বলেছিলাম। বুঝতেই তো পারছেন, তদন্তের জন্যে আমাদের অনেক কিছুই করতে হয়। রাগে থরথর করে কাঁপছে শুভ্র মুখার্জির পুরো শরীর। 2 হাতের মুষ্টি শক্ত হয়ে আসছে। ইন্সপেক্টর বিক্রমাদিত্যের গতিবিধি শান্ত। যাক, সবটাই তাহলে শুনেছেন, ভালোই হলো। আমাকে আর নতুন করে কিছু বলতে হবে না। আপনার বাবা নিশ্চয়ই জানতেন না বিষয়টা? না, জানতেন না, তবে আমি ভেবেছিলাম জানাবো বলে। জানাননি, নিজের এবং পরিবারের মান সম্মানের কথা চিন্তা করে, তাই তো?
দেখুন, স্নেহা টাকার জন্য সব করতে পারে। আমাকেও ও ভালোবেসেছিল টাকার জন্যই। এটা সত্যি যে আমি সেই রাতে ওখানে গিয়েছিলাম, তবে শুধু এটা বলার জন্য যে সে যা করতে চাইছে এবং করছে তা ঠিক করছে না মোটেই। কি করতে চাইছিলেন স্নেহা দেবী? উইল। স্নেহা চায় সকল সম্পত্তি ওর নামে করে নিতে। যদিও বাবা প্রথম দিকে রাজি ছিল না, কিন্তু পরে জানি না কিভাবে রাজি হয়ে গিয়েছিল। উকিলের সঙ্গে কথাও বলেছিল, আর আমি সেটা জানতে পেরেই কথা বলতে গিয়েছিলাম। আপনার বাবার আগের কোনো উইল করা ছিল না? ছিল। মা মারা যাওয়ার পর বাবা একটা উইল করেছিল। সেখানে আমাদের 3 ভাই বোনকে সব সমান ভাগে ভাগ করে দিয়েছিল। ও, তার মানে আগের উইল বহাল থাকলে স্নেহা দেবীর ভাগ্যে আপনাদের অনুগ্রহ ছাড়া আর কিছুই মিলবে না, তাই তো? হ্যাঁ, ঠিকই বলেছেন। এইসব দেখাশোনা করেন কোন উকিল? অমিত বিশ্বাস। শান্ত স্বরে কথা হচ্ছিল না বোধহয়। না, তা নয়। অ্যাকচুয়ালি ওই দিন কোনো কথাই হয়নি। স্নেহা বাথরুমে ছিল, আমি বেশ কিছুক্ষণ বাইরে অপেক্ষা করছিলাম, কিন্তু সে বের হয়নি। কিভাবে বুঝলেন তিনি বাথরুমে? আলো জ্বলছিল, আর সেই সঙ্গে জলের কলটাও খোলা ছিল, মানে আওয়াজ পেয়েছিলাম আর কি। তারপর আমি ওখান থেকে ফিরে আসি। তখনও আপনার বাবার দরজা ভেজানো ছিল? না, শুধু পর্দা লাগানো ছিল। ঘরে আলো জ্বলছিল, আর বাবা ঘরের মধ্যেই হাঁটছিল, তবে বেশ মৃদু শব্দে। কিভাবে বুঝলেন তিনি ঘরে পায়চারি করছেন? আসলে বাবার কোমরে একটা চাবির গোছা থাকতো, সেইটার শব্দই শুনেছিলাম। কথাটা শুনে বিক্রমাদিত্যের ভ্রু খানিকটা কুঁচকে গেল। তিনি একবার ভালো করে শুভ্র মুখার্জির চেহারার ভাবটাকে পরখ করে নিলেন। না, মিথ্যে কথা তিনি বলছেন না, যার অর্থ তিনি যখন ফিরে আসেন তখনও জীবিত ছিলেন ভদ্রলোক। কিন্তু পার্থের কথা অনুযায়ী শুভ্র মুখার্জি 10:30 নাগাদ উপরে গিয়েছিলেন এবং মিনিট 5 পরেই ফিরে এসেছিলেন। অন্যদিকের রিপোর্ট বলছে সৃজিত মুখার্জির মৃত্যু হয় 10:30 থেকে 11টার মধ্যে। 3 জনের কাছ থেকে 3টে উত্তর, আর সেগুলোও আলাদা আলাদা। কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে সবটাই যেন গুলিয়ে যাচ্ছে। বললেন, আপনি নিশ্চিত তখনও আপনার বাবা ঘরে পায়চারি করছিলেন? হ্যাঁ, যদিও চোখে দেখিনি। ঠিক আছে, আজ তাহলে উঠি। ইন্সপেক্টর বিক্রমাদিত্য উঠে পড়লেন, আর তারপর কোনো কথা না বলেই বেরিয়ে গেলেন। ফিরে এসে দেখলেন দারোয়ান শম্ভুনাথ নিজের চেয়ারে বসে আছেন। এবার বলুন, তখন কি যেন বলছিলেন? মানে কি 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 বলবো সাহেব? ওই যে আর কেউ এসেছিল কিনা? না সাহেব, আর তো কেউ না। না সাহেব, আর তো কেউ আসেনি। ঠিক আছে, মনে করার চেষ্টা করুন, পরের বার ঠিকঠাক জবাব দেবেন। আপাতত দরজাটা খুলে দিন। শম্ভুনাথ উঠে এসে দরজা খুলে দিলেন। বিক্রমাদিত্য বাইরে এসে রাস্তার ফুটপাথে দাঁড়ালেন। তারপর আবারও পকেট থেকে ফোনটা বের করে একটা নম্বরে ডায়াল করলেন। 2 বার রিং হওয়ার পর কলটা রিসিভ হলো। হ্যাঁ অমিতবাবু, কেমন আছেন? এই তো চলছে। একটা জরুরি প্রয়োজনে ফোন করলাম। সৃজিত মুখার্জির উইলের বিষয়ে জানতে চাই। ও তাই নাকি? কবে? এটা আপনি আর সৃজিতবাবু ছাড়া আর কে জানে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, রাখছি তাহলে। হ্যাঁ। ইন্সপেক্টর বিক্রমাদিত্যের কিন্তু থানায় আর ফেরা হলো না। পুলিশ গাড়িতে বসেই গাড়ি ঘোরাতে বললেন উল্টো দিকে। প্রথমে গাড়ির ইঞ্জিন চালু হলো, তারপর ছুটতে শুরু করলো ব্যস্ত রাস্তা দিয়ে। পিকে গাঙ্গুলিকে পাওয়া গেল বাড়িতেই। চাকর দরজা খুলে দিয়ে বসতে বলে উপরে চলে গেল,
মিনিট খানেক পর সিঁড়ি দিয়ে নেমে আসলেন পিকে গাঙ্গুলি। চা বলবো? হ্যাঁ বলুন। পিকে গাঙ্গুলি গলা উঁচিয়ে চায়ের কথা বললেন। সোমনাথ, 2 কাপ চা নিয়ে আসিস তো বাবা। হ্যাঁ, এবার বলো। আপনার কথা মতো আমি আজকে গিয়েছিলাম কথা বলতে, আর গিয়ে বেশ কিছু সূত্র খুঁজে পেয়েছি ঠিকই, কিন্তু মেলাতে পারছি না। যেমন? স্নেহা দেবীকে বোধহয় আপনি দেখেননি। না, দেখা হয়নি। ডাক সাইটে সুন্দরী, কিন্তু চাঁদের গায়েও তো কলঙ্ক থাকে। খোঁজ নিয়ে জানতে পেরেছি স্নেহা দেবীর সাথে শুভ্র মুখার্জির একটা সম্পর্ক ছিল, যদিও এটা সৃজিতবাবু জানতেন না। স্নেহা দেবীর সাথে ওনার পরিচয় হয় একটা পার্টিতে, আর সেখানেই ভালো লেগে যায়। লাগারই কথা, এমন যার রূপ, তার রূপে মজদে বয়সের কথা মনে থাকে না। ফলাফল সোজা বিয়ে, যদিও স্নেহা দেবী বিয়েটা করেছিলেন শুধুই টাকার জন্য, আর এটা সৃজিতবাবু পরে জানতে পারেন। প্রথমে ধারণা ছিল টাকার সাথে ভালোবাসাটাও ছিল, কিন্তু সেটা ভুল। স্নেহা দেবী দেখলেন বিয়ে করার পরও কার্য হাসিল হচ্ছে না, কারণ সম্পদের সবটাই পাবে 2 ভাই আর বোন, তার ভাগে শূন্য। তাই তিনি স্বামীকে পুরনো উইল বদলে নতুন উইল করার জন্য চাপ দিতে থাকেন। সৃজিতবাবু প্রথমে রাজি ছিলেন না, কিন্তু কয়েকদিন আগে নাকি রাজি হন এবং ঠিক করেন নতুন উইলে স্নেহা দেবীর ভাগে 3 ভাগের 2 ভাগ সম্পদ থাকবে, আর বাকিটা 3 ভাই বোনের মধ্যে। আর এখানেই সমস্যাটা হয়। সেটা কেমন? ভদ্রলোক প্রথমে রাজি ছিল না, পরে রাজি হয়। ওনার কথা মতো অমিত বিশ্বাস একটা উইল তৈরিও করেছিলেন। কথা ছিল 2-1 দিনের মধ্যে স্বাক্ষর করে সব বুঝিয়ে দেবেন সবাইকে, কিন্তু শেষ সময়ে এসে আবারও সে মত বদলে যায়, আর উকিলকে বলেন নতুন উইল বাতিল করে পুরনো উইলই বহাল রাখতে। যেহেতু স্বাক্ষর হয়নি, তাই নতুন উইলের দাম নেই। এটা নিয়ে স্নেহা দেবীর সাথে একটু মনোমালিন্য চলছিল। বুঝতেই তো পারছেন, যার জন্য এত কিছু, সেটাই যদি না হয় তাহলে লাভের লাভ হলো কোথায়? তোমার হিসাব কি বলছে? হয়তো স্নেহা দেবী ঠিক বলছেন। উনি 10টা নাগাদ ছিলেন স্বামীর ঘরে, হয়তো সে বিষয়েই আলোচনা চলছিল। ভদ্রলোক ড্রিঙ্কস নিচ্ছিল, সেটা তো দেখেছেনই। হতে পারে কথাবার্তা এমন পর্যায়ে চলে গিয়েছিল যার কারণে ভদ্রলোকের হার্ট অ্যাটাক হয়ে যায়। পারিবারিক ডাক্তারের সাথে কথা বলেছি, তিনি বললেন এইবারই প্রথম নয়, এর আগেও ওনার 2 বার হার্ট ফেল করেছিল। হার্টের গতি খুব একটা ভালো ছিল না। তাহলে ছুরিটা চালালো কি? সেটাই তো বুঝতে পারছি না স্যার। রিপোর্টে মৃত্যুর সময় 10:30 থেকে 11টা। 10:30টার দিকে শুভ্র মুখার্জি স্নেহা দেবীর ঘরে গিয়ে দেখেন তিনি বাথরুমে, জলের কল ছাড়া, আলোও জ্বলছিল। ফেরার সময় বাবার ঘর থেকে পায়চারির শব্দ পায়। কিছুই তো বুঝতে পারছি না। আর সেই ফোন কল, টেলিফোনটা কোথা থেকে করা হয়েছিল সেটার খোঁজ করেছো? ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম, খোঁজ নিয়েছি, কিন্তু কিছুই পাওয়া যায়নি। যেখান থেকে ফোনটা করা হয়েছিল সেটা একটা পাবলিক হসপিটাল, দিন রাত 24 ঘন্টা চালু। হয়তো হসপিটালের কোনো কর্মচারী কলটা করেছিল, কিন্তু এতজনের মধ্যে আসল লোকটিকে খুঁজে বের করা খুব কঠিন। তাছাড়া সিসিটিভি ক্যামেরাও নেই। তবে সেখানকার সকল স্টাফদের বিষয়ে খোঁজ খবর নিতে বলেছি, দেখি যদি কিছু পাওয়া যায়। কিন্তু স্যার, আর একটা বিষয়ে বেশ খটকা লাগছে। কোন বিষয়? সেই দিন বিকাল বেলায় স্নেহা দেবীর 2 ভাই এসেছিল কিছু সময়ের জন্য। খাতায় এন্ট্রি নেই। ভুল দিকে দৌড়চ্ছ বিক্রম। কেসটা এতটাও জটিল নয়, সবটাই চোখের সামনে আছে, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে। আচ্ছা, তুমি কয়েকটা বিষয়ে একটু খোঁজ খবর নাও। যদিও এইসব বিষয়ে আর জড়াতে চাই না বলেই এতদিন চুপচাপ ছিলাম, কিন্তু সহজ সরল কেসটা যে এত জটিল হয়ে উঠবে বুঝতে পারিনি। এরপর পিকে গাঙ্গুলির সাথে আরও বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে উঠে পড়লেন ইন্সপেক্টর বিক্রম আদিত্য। যদিও পিকে গাঙ্গুলি এই কেসটা থেকে বারবার বাইরে গিয়ে কেন খোঁজ খবর নিতে বলছেন সেটাই বুঝতে পারছেন না তিনি, কিন্তু সব কিছুরই একটা সময় আছে, যা আবারও একবার বুঝতে পারলেন ইন্সপেক্টর বিক্রম। আর সে সময়টা 2 দিন বাদেই। আর সব খবরাখবর হাতে পেতেই আরেকবার কল করলেন পিকে গাঙ্গুলিকে। হ্যাঁ বিক্রম, বলো। স্যার, আপনার কথা মতো আমি সব খোঁজ নিয়েছি। আপনি ঠিকই বলেছেন, আরও বিস্তারিত খোঁজ করছি। যতটা বুঝছি কাজটা খুব একটা সহজ হবে না, কিন্তু কিন্তু মৃত্যুর পরে আবারও কে ছুরি চালালো সেটাই তো বুঝতে পারছি না। দায়িত্ব যখন দিয়েছো
তখন বাকিটা না হয় আমিই বলবো। বেশ, তো আর সময় নষ্ট করতে চাই না, এমনিতেই উপর মহল থেকে চাপ শুরু হয়েছে। বিকালে ফ্রি থাকবেন? তাহলে তখনই বাড়ির সবাইকে নিয়ে একবার বসবো। ঠিক আছে, আমি পৌঁছে যাব। বিকেলবেলা নিচতলার একটা ঘরে জড়ো হয়েছে বাড়ির প্রতিটা মানুষ। স্নেহা দেবী থেকে শুরু করে দারোয়ান শম্ভুনাথ, এমনকি যে বৃদ্ধা বয়সের ভারে চলাফেরাও করতে পারেন না খুব একটা, আজকে তিনিও এসে উপস্থিত হয়েছেন। কারো মুখে কোনো কথা নেই, সবাই যেন নিজ নিজ ভাবনায় ডুবে আছেন। নীরবতা ভাঙলেন ইন্সপেক্টর বিক্রম আদিত্য। বেশি সময় নেব না স্যার, কোথা থেকে শুরু করবেন? শুধু শুধু সবাইকে বসিয়ে রেখে কাজ নেই, শম্ভুনাথকে দিয়েই শুরু করো। কি শম্ভুনাথ বাবু? সেই দিন কি বলেছিলাম মনে আছে? বলুন এবার। প্রশ্নটা শুনে শম্ভুনাথ একবার থানার বড়বাবুটার দিকে তাকালেন, তারপর সেই দৃষ্টি ঘুরে গেল স্নেহা দেবীর দিকে। স্নেহা দেবীর মাথা নিচু। সবটা শুনে বিক্রমাদিত্য এইবার স্নেহা দেবীর দিকে তাকালেন, প্রশ্ন করলেন, উনি যা বলছেন সত্য? স্নেহা দেবী মুখে কিছুই বললেন না। প্রশ্নটা শুনে একবার মাথা তুলে তাকালেন, তারপর আবারও মাথা নিচু করলেন, অর্থাৎ মৌনতায় সম্মতির লক্ষণ। ঠিক আছে, আপনি এখন যান। দারোয়ান শম্ভুনাথ চলে গেলেন। একটু পর ঘরের বাইরে গেলেন বাগানের মালি। এই কেসে যার ভূমিকা এতটুকুও নেই বললেই চলে। কিন্তু একটা হিসাব মিলছে না। আমরা খোঁজ নিয়ে দেখলাম, যদিও এই কাজটা খুব সহজে হয়নি, বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। কিন্তু জানেন না, পুলিশের ধরা বলে কথা, একেবারে 36 ঘা। আর সেটা হলো আপনারা এক ভাই বোন। আপনি বড়, আপনার ছোট ভাইয়ের নাম রমাকান্ত। কিন্তু এখানে 2 জন কেন হলো ঠিক বুঝতে পারলাম না। যার অর্থ শশীকান্ত লোকটি আপনার ভাই নয়, তাহলে কে? মিসেস মুখার্জির মাথা নিচু। এই প্রশ্নের কোনো জবাব তিনি দিলেন না। বিক্রমাদিত্য আবার বললেন, ঠিক আছে, আমিই বলছি। আপনারা বড্ড খাটান, বুঝলেন তো? অথচ এই আপনারাই বলেন পুলিশ কোনো কাজের নয়। সে হোক, তো একজন যদি আপনার ভাই হয়, তাহলে আর একজন কে, যে কিনা ভাই পরিচয় এই বাড়িতে আসে? এর উত্তর খুঁজতে গিয়ে বেশ অবাক হলাম। আর সেটা হলো, সৃজিত মুখার্জির সাথে বিয়ে হওয়ার আগেও আপনার স্বামী ছিল, যেটা শুভ্রবাবুও জানতেন না, আর সৃজিতবাবুও না। খোঁজ নিয়ে জানতে পেরেছি ওনার নাম প্রদীপ বাণুজ্যে, যিনি এখানে পরিচিত শশীকান্ত নামে, পেশায় একজন নার্স। অর্থাৎ পাবলিক হাসপাতাল থেকে গভীর রাতে যে ব্যক্তি সৃজিতবাবুর কাছে ফোন করতেন, সেটা আর কেউ নয়, প্রদীপ বাণুজ্যের নিজে। আর তিনি সেই সব কথাই বলতেন যা আপনাকে নেশার ঘরে বলতেন সৃজিত মুখার্জি। হয়তো সৃজিতবাবুকে অতীতের কথা বলে ভয় দেখিয়ে নতুন উইল তৈরি করাতে রাজি করানোর জন্যই এই পরিকল্পনা। কি ঠিক বললাম? মিসেস মুখার্জির মাথা তখনও নিচু। কিন্তু এই নতুন তথ্যটা শুনে শুভ্র মুখার্জির পুরো শরীরে যেন একটা বিদ্যুৎ খেলে গেল। চেহারা লাল হয়ে উঠল নিমেষের মধ্যেই। কিন্তু ঘরে পুলিশের লোক, তাই এই সময় চাইলেও কিছু করা সম্ভব নয়। সেই সাথে আরও একটা কথা জানতে পারলাম, সেটা হলো আপনার নাম পূর্বে স্নেহা চ্যাটার্জি ছিল না। এটা আপনার প্রথম স্বামীর থেকে পাওয়া উপাধি। আপনার আসল পদবি স্নেহা বাণুজ্যে। এইবার স্নেহা দেবীর মাথা উঁচু হলো, আর মাথা উঁচু হতেই এই প্রথমবারের জন্য সে চেহারায় দৃষ্টি পড়ল PK গাঙ্গুলির। বিক্রমাদিত্য ভুল কিছু বলেননি। ডাক সাইটে সুন্দরী যাকে বলে, সেটাই হলো এই স্নেহা দেবী। এমন নারীকে নিজের করে পেতে যে কোনো পুরুষ যে কোনো পর্যায়ে যেতে পারে। হ্যাঁ সত্যি, কিন্তু আমি খুন করিনি। যাক, অবশেষে আপনার কণ্ঠটা শোনার সৌভাগ্য হলো। খুন কে করেছে সেটা পরে বলছি। আপনি সত্যিই বলেছিলেন 10টা নাগাদ আপনি নিজের ঘরে ফিরে যান, কারণ সৃজিত বাবুর সাথে তখন আর কথায় পেরে উঠছিলেন না। নেশাটাও চড়েছিল ওনার। এইদিকে উচ্চ স্বরে কথা বললেও বাকিদের কানে সেটা পৌঁছে যাবার ভয়। কিন্তু বেরিয়ে যাওয়ার সময় ঘরের দরজাটা ভেজিয়ে দিলেন না,
বোধহয় রেগে বাইরে যাওয়ার কারণেই এমনটা হয়েছিল, কিন্তু ঘরে গিয়ে মন টিকল না। আপনি আবার ফিরে আসলেন। বাকিটা বলছি, কিন্তু এখানে একটা কথা শুধু বলুন, যদিও আমরা সবটাই জানি, তবুও আপনার মুখে শুনলে ভালো লাগবে। আপনাদের মধ্যে একটা চাপা কথা কাটাকাটি হয়েছিল, সেটা কি নিয়ে? স্নেহাদেবী একবার তাকালেন বিক্রমাদিত্যের দিকে, তারপর তাকালেন সোফায় বসে ফুঁসতে থাকা শুভ্র মুখার্জির দিকে। বললেন, সৃজিত বুঝতে পেরেছিল, আর সেই সাথে সন্দেহ করেছিল অনেক আগে থেকে। সেদিন সন্ধ্যায় থাক, এইবার আমিই বলছি। সেই দিন বিকালবেলা প্রদীপ বাণুজ্যে এসেছিল। আসতে যদিও বাধা নেই, যদিও সে সময় বাড়িতে কেউই ছিল না, এমনকি সৃজিতবাবুও নয়। স্নেহাদেবীও জানতেন না তিনি ফিরে আসবেন এত তাড়াতাড়ি, কারণ সেই দিন অফিসের একটা পার্টি ছিল, ফিরতে রাত হবে, আর সে কারণেই প্রদীপ বাণুজ্যের এমন আগমন। কিন্তু তিনি বাড়ি ফিরলেন তাড়াতাড়ি, যা স্নেহাদেবী বুঝতেও পারলেন না। দুই শালককে সৃজিতবাবু এমনিতেই সহ্য করতে পারতেন না, কিন্তু এইবার যখন প্রদীপ বাণুজ্যে ওরফে শশীকান্ত আর স্নেহাদেবীকে ঘনিষ্ঠভাবে দেখলেন, তখন সবটা বুঝতে আর দেরি হলো না। বুঝতে পারলেন এতদিন ধরে যাকে তিনি নিজের শালক ভেবে আসছেন, সেই হলো স্নেহাদেবীর প্রথম স্বামী। কিন্তু এই কথা তিনি বলবেন কাকে? বড় ছেলের সাথে কথাবার্তা তো হয় না বললেই চলে, ছোট ছেলেকেও বলা যায় না, কিন্তু একজন মানুষ আছে যার কাছে সবটাই বলা যায়, আর তিনি হলেন ললিতা দেবী। এইবার সবার দৃষ্টি ঘুরে গেল সোফার ওপরে গুটিসুটি হয়ে বসে থাকা মানুষটার দিকে। এই ললিতা দেবী হলেন সেই মানুষটা যিনি 30 বছর আগে সৃজিতবাবুকে প্রথম আশ্রয় দিয়েছিলেন। এই বিষয়টা একটু আপনি বলবেন স্যার। সৃজিত মুখার্জি আমার কাছে গিয়েছিল এক অদ্ভুত সমস্যা নিয়ে। তখনই আমি জানতে পারি ওনার অতীতের কথা। সেই অতীতের স্মৃতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল, নাম খোদাবাক। যদিও উনি আমাকে বলেছিলেন খোদাবাক্স বিপত্নিক ছিলেন, কিন্তু কথাটা আসলে মিথ্যা। যদিও তিনি মিথ্যা বলেছেন অনেকই, খোদাবাক্সের একজন স্ত্রী ছিলেন, আর তিনি হলেন এই ললিতা দেবী। আর এইসব আমি জানতে পেরেছি পুলিশের পুরনো কেস ফাইল থেকে। সেখানেই দেখলাম খোদাবাক্সের সাথে একজন মহিলা দুবার দেখা করতে গিয়েছিলেন জেলে, জীবিত থাকা অবস্থায়। খোঁজ নিলাম, জানতে পারলাম তিনি আর কেউ নন, এই বাড়িতে আশ্রিত হয়ে থাকা ইনি। ললিতা দেবীর খোঁজটা সৃজিতবাবু কিভাবে পেয়েছিলেন জানি না, হয়তো আমি যেখানে পেয়েছি সেভাবেই। কারণ উনি আমাকে বলেছিলেন জেলে খোদাবাক্সের মৃত্যুর খবরটা তিনি শুনেছেন। ললিতা দেবীকে দেখে খুব বয়স্কা বলে মনে হলেও এর সবটাই তিনি পেয়েছেন স্বামীর মৃত্যু, দিনের পর দিন না খাওয়া, আর অনেক গুণের কারণে। দুঃখ দুর্দশা যে মানুষকে বুড়িয়ে দিতে পারে, তার অন্যতম উদাহরণ ইনি। দেখে বয়স 80-র বেশি বলে মনে হলেও ওনার বয়স আনুমানিক, মানে আমার যদি হিসাবের গোলমাল না হয়, তাহলে 60-এর বেশি হবে না। দীর্ঘদিন কিডনি এবং লিভারের রোগে ভুগছেন, আর সেই সাথে আরো বিভিন্ন রোগ তো আছেই। হ্যাঁ, তো যা বলছিলাম, ললিতা দেবীকে তিনি সবটাই বললেন, আর এই কথাবার্তা শুনতে পেলেন বাড়ির আর একজন সদস্য। কি পার্থ, শুনেছিলে তো দরজার আড়াল থেকে? ঘরের সবার দৃষ্টি মুহূর্তেই ঘুরে গেল পার্থের দিকে। পার্থের মাথা নিচু, মুখে কোনো কথা নেই। এই কথাটা আমাদেরকে বলেছে বাড়ির মালি, সে তোমাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছে। তুমি চাইলে তাকে আরেকবার ডেকে পাঠাবো। ডেকে পাঠাতে হলো না। বিক্রমাদিত্য যে একটি কথাও ভুল বলছে না, সেটা পার্থের গতিবিধি দেখেই স্পষ্ট হলো। এরপর সৃজিতবাবু আবার ওপরে ফিরে গেলেন এবং মদ খেতে লাগলেন। যদিও ডাক্তারের নিষেধ ছিল, তবুও মনকে শান্ত করার আর কোনো উপায় ওনার কাছে ছিল না। এরপর ঘরে স্নেহাদেবী আসেন, স্বামীকে বোঝানোর চেষ্টা করেন নানানভাবে, কিন্তু এইবার আর ভোলাতে পারলেন না কোনোভাবেই। শুরু হলো কথা কাটাকাটি, আর সেই চাপ নিতে পারলেন না সৃজিতবাবুর দুর্বল হার্টটা। শরীরটা ভালো লাগছে না দেখে শুয়ে পড়লেন, আর অ্যাটাকটা আসলো তখনই।
অথচ ঘরের ভেতরে থাকা স্নেহা দেবী বুঝতেও পারলেন না, ভাবলেন স্বামী ঘুমিয়ে পড়েছেন, আর তাই তিনিও বেরিয়ে আসলেন ঘরের দরজা খোলা রেখেই। কিন্তু ঘরে মন টিকল না। বাথরুমে গিয়ে মাথায় জল দিতে চেয়েছিলেন বোধহয়, কিন্তু দেওয়া হয়নি। কল ছেড়ে রেখে আবারও ফিরে আসেন স্বামীর ঘরে, আর এইবার এসে বুঝতে পারেন সৃজিতবাবু মারা গিয়েছেন। প্রথমে তিনি ভয় পেয়ে যান, আর তাতেই ঘরের মধ্যে পায়চারি করেন, আর সেই গহনার শব্দকে শুভ্রবাবু চাবির আওয়াজ ভেবে ভুল করেছিলেন। ভেবেছিলেন জলের কল খোলা, ভেতরে আলো জ্বলছে, তার মানে স্নেহাদেবী বাথরুমে, অথচ তখন তিনি সৃজিতবাবুর ঘরে। কি ঠিক বললাম? এক টানা কথাগুলো বলে একবার শুভ্র আর মিসেস মুখার্জির দিকে তাকালেন বিক্রমাদিত্য। কারোর মুখে কোনো কথা নেই। ঘরে যেন একটা পিন পড়ার শব্দও কানে আসবে। সবটাই মানলাম, কিন্তু ছুরিটা? হ্যাঁ, এইবার ছুরির বিষয়ে আসা যাক। স্যার, এইবার আপনি বলুন। এটা জানতে গেলে তোমার বাবার নতুন উইলের বিষয়ে বলতে হয়। নতুন উইল অনুযায়ী সৃজিতবাবুর সম্পদের বেশিরভাগই, অর্থাৎ 4 ভাগের 3 ভাগই পাবেন স্নেহা দেবী, বাকিটা 2 ছেলে আর মেয়ে। এতে যদিও মেয়ে আর ছোট ছেলের কোনো সমস্যাই ছিল না, কিন্তু শুভ্র মুখার্জির আপত্তি ছিল। স্বাভাবিক, যার জুয়ার বোর্ডের টাকা শোধ করতে ঋণের পরিমাণ এখন পাহাড় প্রমাণ, সেই যদি দেখে বাবার সম্পদের যতটুকু পাওনা সবটা দিয়েও সে ঋণ শোধ করতে পারছে না, তখন তো বিষয়টা ভালো লাগার কথাই নয়, তাই না? কিন্তু তিনি জানতেন না উইলটা 2 দিন আগেই বাতিল করা হয়েছে। জানলে হয়তো আজকে এখানে কাউকেই বসে থাকতে হতো না। তিনি আবার গেলেন বাবার কাছে, হয়তো বুঝাতে, কিন্তু গিয়ে দেখলেন ঘরের দরজাটা খোলা। স্বাভাবিক, কারণ স্নেহা দেবী দরজা লাগাতে গিয়ে শব্দ করতে চাননি, তাই স্বামী মৃত দেখে দরজা সেভাবেই রেখে চলে যান। এইবার শুভ্রবাবু এসে দেখলেন বাবা ঘুমোচ্ছে, মাথায় রক্ত চেপে গিয়েছিল বোধহয়। ছেলের কাঁধে এত বড় ঋণের বোঝা রেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছে, অথচ সবাই জানে সম্পদ আছে অনেক, কিন্তু উইলে সই হলেই সব হারাবে। উইলটা যে স্বাক্ষর হয়নি এটা তিনি জানতেন, আর তাই হঠাৎ করেই একটা পরিকল্পনা আসলো মাথায়। রাগ তো ছিলই, আর এইবার তার সাথে যুক্ত হলো ঘৃণা। দেখলেন টেবিলের উপরে একটা ছুরি, যেটা কাগজ কাটার জন্য ব্যবহার করা হয়। হঠাৎই চিন্তাধারা পরিবর্তন করলেন এবং টেবিলের উপরে থাকা কাগজ কাটার ছুরি তুলে নিলেন, তারপর চালিয়ে দিলেন বুকে। ভেবেছিলেন শব্দ হবে, ছোটাছুটি করবে, কিন্তু তেমন কিছুই হলো না। একইভাবে শুয়ে থাকলেন, কারণ মারা তো উনি আগেই গিয়েছিলেন। মৃত মানুষ আর কয়বার মরবে? যদিও সবটাই আমার অনুমান, তবে কাজটা যে শুভ্র মুখার্জি করেছেন এতে সন্দেহ নেই। ঘরের ভেতরে থাকা সবার দৃষ্টি শুভ্র মুখার্জির উপর। ওনার মাথা এখন সত্যি সত্যি নিচু। কোনো প্রতিবাদ করলেন না এবং নিজের পক্ষে কিছু বলার প্রয়োজনও মনে করলেন না। বসেই থাকলেন সোফায়। ঘরের পরিবেশ থমথমে তো ছিলই, এইবার যেন আরো বেশি নৈশব্দতায় ডুবে গেল। যেন বিশ্ব চরাচরের সমস্ত কোলাহল এইখানটায় এসে নিস্তেজ হয়ে পড়েছে। সব রহস্যেরই সমাধান হয়ে গেল, কিন্তু বিক্রম, তোমার কাজ বাড়ল। এখানে তো অপরাধী একজন নয়, বহুজন। তাই তোমার আইনে কি বলছে সেটা তুমি দেখো। তবে অপরাধ ছোট হোক বা বড়, অপরাধের পরিচয় একটাই, সেটা অপরাধ। আশা করি সে বিবেচনা তোমার থাকবে। হ্যাঁ, অলরেডি সব গুছিয়ে নিয়েছি, এখন রিপোর্ট তৈরি করতে যা দেরি। দুঃখিত স্নেহা দেবী, এইবার আর আপনাকে সম্মান দেখাতে পারলাম না। থানায় একবার যেতেই হবে, আর সেটাও পুলিশের জিপে চেপে। চিন্তা করবেন না, থানায় আপনার জন্য প্রদীপবাবু অপেক্ষা করছেন সেই দুপুর থেকে। শুভ্রবাবু, আপনাকেও যেতে হবে। কথাগুলো বলেই তিনি সোফা থেকে উঠে দাঁড়ালেন পি কে গাঙ্গুলি নিজেও। বললেন,
এবার তাহলে আমি আসি। হ্যাঁ, তা আসুন, কিন্তু এইবারই কিন্তু শেষ নয়। কথাটা শুনে মৃদু হাসলেন পিকে গাঙ্গুলি, অর্থাৎ পুলকিত কান্তি গাঙ্গুলি। বললেন, সেটা সময় বলে দেবে। শুনছিলেন সজীব মাহমুদ নীলের লেখা অন্তরালে খুন। গল্প পাঠ রৌনক। পিকে গাঙ্গুলির চরিত্রে শুভদীপ, সৃজিত মুখার্জি, রাজ, ইন্সপেক্টর বিক্রম এবং সোমনাথের চরিত্রে শুভজিৎ কর, স্নেহা, শিউলি, পার্থ ও কনস্টেবল শীর্ষেন্দু, শুভ্র মুখার্জির ভূমিকায় প্রীতম এবং শম্ভুনাথের চরিত্রে সোমদর্শী। গল্পের পরিচিতি পর্বে আমি সৌরভ, পোস্টার ডিজাইনে অভ্র, সমগ্র পরিবেশনা ও পরিচালনায় টিম স্টোরি বাংলা। শেষ হল আমাদের আজকের নিবেদন সজীব মাহমুদ নীলের লেখা গল্প অন্তরালে খুন। আগামী সপ্তাহে আমরা ফিরে আসব আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, আর অবশ্যই শুনতে থাকুন স্টোরি বাংলার প্রতিটি গল্প। স্টোরি বাংলা, গল্পের নতুন ঠিকানা।